আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি সেশনে, যেখানে আমরা আলোচনা করব আজকে নিউরোভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোকের উপর। এবং আমাদের সাথে যুক্ত আছেন খুবই স্বনামধন্য এবং খুবই এক্সপিরিয়েন্স একজন স্যার, নিউরোসার্জারির ডক্টর মোহাম্মদ সুমন রানা স্যার। স্যার কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ দ্য নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। স্যার থেকে নিউরোসার্জারির আমরা জানবো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আজকে নিয়ে জানবো, এবং সবাই আশা করি শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। স্যার শুরু করতে পারেন স্যার আপনি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলের যেখানে পার্টিসিপেন্ট বৃন্দ। আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে মেডিকেল স্টুডেন্টদের অনেকেই আমরা আসলে টিচার হিসেবে অনেকদিন আছি, আমরা শেখাইতে চাই, ক্লাস নিতে চাই, কিন্তু আসলে সঠিক পরিবেশের কারণেই আমরা অনেক কিছুই আসলে শেখাইতেও পারি না, করতেও পারি না। কিন্তু এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মটা হওয়ার কারণে এই সুযোগটা আসলে সৃষ্টি হয়েছে, যেটা করোনাই হয়তো আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। সেটা অবশ্যই শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া। তো এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে যেটা মনে হইলো, যে এই ধরনের অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম, এখানে কিন্তু মানে করোনা যেমন ভেদাভেদ নাই কোনো মানুষের মধ্যে, সবাইকে সে ইনফেক্ট করতে পারে, ঠিক একইভাবে এখন কিন্তু এই মেডিকেল প্ল্যাটফর্ম এর মাধ্যমে আমাদের কিন্তু এখন আর সেই ভেদাভেদ নেই। আমি বড় মেডিকেলে পড়ি, আমি ছোট মেডিকেলে পড়ি, আমি প্রাইভেটে পড়ি, আমি সরকারিতে পড়ি, ইভেন আমি বাংলাদেশে পড়ি নাকি আমি বিশ্বের অন্য কোথাও পড়ি, সেই বাউন্ডারিটাও কিন্তু নেই এখন। অর্থাৎ এটা একটা বড় ধরনের শেখার সুযোগ সৃষ্টি হয়েছে, এবং এটার জন্য অবশ্যই আমি এক্সিস মেডিকেল স্কুলের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আজকে আমি একটা নিউরোভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক নিয়ে কথা বলবো। এই লেকচারের কন্টেন্ট হিসেবে যেটা থাকবে সেটা হলো অবশ্যই অ্যানাটমি, নিউরোভাস্কুলার অ্যানাটমি, অফকোর্স, দেন ভাস্কুলার ডিজিজেস, and lastly I will talk on the stroke. আমরা নিউরোভাস্কুলার অ্যানাটমি যদি দেখি, আমি ধরেই নিচ্ছি আসলে এখানে বেশিরভাগ পার্টিসিপেন্ট যারা, তারা আন্ডার গ্রেড লেভেলের। তো যার কারণে আমি একটু বেসিক থেকেই শুরু করছি, যদিও অ্যানাটমিতে আমরা অনেকবার এগুলো পড়েছি। আমরা জানি যে হার্ট থেকে ascending aorta, ascending, then arch of the aorta, then all the great vessels arises from the arch of the aorta. From the right to left, if I want to mention all those great vessels here. On the right side, this is brachiocephalic trunk. Then this brachiocephalic trunk again subdivided into right subclavian artery and common carotid artery. Then common carotid artery divides into the external carotid artery and internal carotid artery. This internal carotid artery is dedicated for the right side, the cerebral hemisphere. And vertebral artery arises from the first part of the subclavian artery on the both sides. Then both the vertebral artery get together to form basilar artery intracranially. Then it divides into the posterior cerebral artery and supplies the cerebral hemisphere and the cerebellum. And on the left side, the left common carotid artery doesn't arises from the brachiocephalic trunk or something like that. It directly arises from the arch of the aorta. Then it divides into the external carotid artery and the internal carotid artery, like right internal carotid artery, right common carotid artery. Then internal carotid artery is going to be dedicated for the left side cerebral hemisphere. And of course, the vertebral artery arises also from on the left side, left subclavian artery, first part of the subclavian artery. This both vertebral artery get together to form the basilar artery I have mentioned before. And we can
see here, this picture is taken from from the Gray's Anatomy book. We can see the internal common carotid artery divides into external carotid artery and internal carotid artery at the level of the C3-4 vertebral level. That means cervical 3-4 vertebral level. The bifurcation level might varies in man to man, usually at the level of the C3-4. Next, we'll talk on the branches of the external carotid artery. This external carotid artery basically supplies the neck and the maxillofacial area with the scalp. And this external carotid artery, if we divide all the branches from the external carotid artery from proximal to distal, we just divide it into the anterior branches and posterior branches. It is easier to remember. The anterior branches, the first branch and on the anterior aspect of the external carotid artery is superior thyroid artery. You can you see all? Dr. Kalpana? Can you hear me? Yes, sir. Yeah. So superior thyroid artery is the first branch of the external carotid artery. Then lingual artery, which is dedicated for our tongue. Then facial artery. This three artery arises from the anterior aspect of the external carotid artery. Then the two arteries arises from the posterior aspect of the external carotid artery, namely the post-auricular artery and occipital artery. The larger one is the occipital artery, which is dedicated for the scalp on the occipital and the suboccipital area, and post-auricular artery here. And you can see another artery. This is the ascending pharyngeal artery. This is also a branch of the external carotid artery. It arises just at the bifurcation between the internal and external carotid artery. And two terminal branches of the external carotid artery. Number one is the maxillary artery. We call it the internal maxillary artery. And another one is the superficial temporal artery. So these are the branches of external carotid artery. So if we recap from beginning, the first one from proximal to distal, the superior thyroid artery, then ascending pharyngeal artery, lingual artery, facial artery, occipital artery, post-auricular artery, terminal two branches, internal maxillary artery, and superficial temporal artery. We'll be talking on the branches of the internal carotid artery right now. This internal carotid artery, we have got two arteries on either side of the neck. Internal carotid artery. These two internal carotid arteries dedicated for our both cerebral hemisphere. There are too many divisions of the internal carotid artery. Basically, these divisions are, I think this is beyond the scope of this lecture here. But simply, if I can divide the branches of the internal carotid artery from proximal to distal, the internal carotid artery in the cervical region is called the cervical part of the internal carotid artery. Then it enters into the petrous bone. The part of the internal carotid artery lies inside the carotid canal of the petrous bone is called the petrous part of the carotid artery. Then it ascends along the clivus, lateral aspect of the clivus. This part of the carotid artery on the lateral aspect of the clivus is called paraclival carotid artery. Then ultimately it enters into the cavernous sinus as a siphon. This cavernous, this part of the carotid artery inside the cavernous sinus is called cavernous segment of the carotid artery. Then it enters inside the cranial cavity just above the anterior clinoid process. This supraclinoid part or intracranial part is the last part of the internal carotid artery that ultimately divides into the two parts, the anterior cerebral artery and medial cerebral artery. This anterior cerebral artery, we know, we can see here.
This is a very familiar picture. This is, we have seen it in different anatomy book in undergrad level. You can see the anterior cerebral artery supplies mainly the medial aspect of the frontal and the parietal lobe, and also 2 centimeter area of the superolateral surface of the cerebrum. We can see here also. So this anterior cerebral artery is dedicated for the medial surface of the cerebrum, the frontoparietal lobe, medial surface of the frontoparietal lobe. In addition, it supplies 2 centimeter from the midline, superomedial border of the cerebrum, of the frontal and the parietal lobe. And medial cerebral artery is having big territory supplying most of the superolateral aspect of the cerebrum, involving the frontal lobe, parietal lobe, part of the occipital lobe, and also temporal lobe. And we can see the other distribution of the artery here also. The posterior cerebral artery supplies mainly the posterior and middle part of the temporal lobe and the occipital lobe, and the inferior and the medial surface of the temporo-occipital lobe. We can see here the occipital area, the occipital pole, medial aspect of the parieto-occipital lobe, and part of the superolateral surface along the occipital pole, and the inferior medial aspect of the temporo-occipital area is supplied by the posterior cerebral artery, which is not the part of internal carotid artery. We'll be discussing on this posterior cerebral artery later on. So the internal carotid artery, having so many parts as per its anatomical location, it finally divides into 2 arteries, that is medial cerebral artery and anterior cerebral artery. These 2 are the terminal branches of internal carotid artery. This anterior cerebral artery and medial cerebral artery supplies most part of the cerebral hemisphere. Now come to the junction between the both internal carotid artery. We call it the circle of Willis. That means this is the gift from Almighty. This both the anterior cerebral artery, and that means both the anterior circulation, means internal carotid artery, at the base of the skull, it get together to form a circle of Willis. Of course, the posterior aspect is this vertebral basilar system also take part to form this circle of Willis. You can see the internal carotid artery, soon after entering to the intracranial cavity, it divides into the anterior cerebral artery and the medial cerebral artery. We have seen it from previous slides. But this anterior cerebral artery from the opposite side get together to form the anterior communicating artery. Anterior communicating artery here. This anterior communicating artery then divides into 2 anterior cerebral artery. Means the anterior cerebral artery, if due to any reason, if it blocks, then contralateral anterior cerebral artery can give supply to the ipsilateral hemisphere as well as the contralateral hemisphere through this anterior communicating artery. So it's a great gift from Almighty. And at the same time, the posterior communicating artery, you can see here, the posterior communicating artery, this artery communicate with the posterior circulation with the anterior circulation. Previously, I have seen that the anterior communicating artery supplies the bilateral anterior circulation, bilateral internal carotid artery. But here, the posterior circulation, means vertebral basilar system, is connected with the anterior circulation, means both internal carotid artery through the posterior communicating artery. These 2 posterior communicating artery on the both side
and intercommunicating artery on the anteriorly get together to form a circle. That circle is called circle of Willis. So the further discussion will be more clear regarding the circle of Willis, definitely, after posterior circulation anatomy discussion. You can see here the anatomical pattern of circulation means the two type of artery supplies our cerebral hemisphere. The one type of artery is the cortical artery, cortical surface of the cerebral hemisphere, that is laden with the numerous branches of this MCA, that means middle cerebral artery, anterocerebral artery. All this artery get together to form a network and supplies the cortical surface of the cerebral hemisphere. But other artery that passes through the base of the brain, we call it a perforator artery or lenticulostriate artery or thalamoperforator. That means this very thin calibered artery, multiple arteries, it passes through the base of the brain and ultimately supplies the deepest part of the brain, means core of the brain, basal ganglia of the brain, thalamus of the brain, internal capsule. So very vital arteries these are. So two type of artery supplies, one type of artery mainly supplies from the cortical surface, from outside in, and another type of artery, this is the perforator artery, that perforates through the base of the brain and supplies the deepest part of the core of the brain. And we know that the cortical artery has got numerous network, numerous collateral before ending into the capillary bed. But the lenticulostriate artery, perforator artery having no precapillary anastomosis. No precapillary anastomosis means no collateral. These are called end artery. The perforator arteries are end artery. So right now we are rolling to the posterior circulation. We call it the vertebrobasilar system. We know that two vertebral artery supplies the posterior aspect of the brain. Both vertebral artery arises from the first part of the subclavian artery. This vertebral artery in the neck, initially it lies in the lower part of the neck. Then it passes through the vertebral foramen of C6 vertebra. The C6 vertebra, foramen transversarium, that means the foramen in the transverse surface of this vertebra, it passes through the C6, then it ascends along the inside the foramen transversarium of C1 till C1. Then it bends medially and enter into the cranial cavity. So before entering into the foramen transversarium, we call it the V1 segment of the vertebral artery. Within the foramen transversarium of C6 to C1, we call it the V2. And the C1, C2, the bending, medial bending of this vertebral artery is called the V3 segment of the vertebral artery. And when it enters inside the cranial cavity in posterior fossa, we call it V4 or terminal part of the vertebral artery. This V4 artery on both sides get together to form a basilar artery. Basilar artery. Then this basilar artery terminally divides into the posterior cerebral artery on both sides. If we discuss on the branches of this vertebral artery gives branches in the upper part of the neck. These are the muscular branches, mostly arises from the V3 segment of the vertebral artery. Then after getting the intracranial course, the terminal part of the vertebral artery, that means V4 artery, V4 part, give rise to the anterior cerebral artery, and also the posterior inferior cerebral artery, we call it the pica. This is the posterior inferior cerebral artery. You can see here. This pica gives supply to the
cerebellum, the suboccipital surface of the cerebellum. And also this both the vertebral artery get together to form the basilar artery. The lower part of the basilar artery give rise to the anterior inferior cerebellar artery that is called ICA, and numerous transverse pontine artery. This is the perforator artery to the brainstem. Then the terminal part give rise to the superior cerebellar artery that is called SCA, and finally divides into two branches that is called posterior cerebellar artery. Here circle of Willis is formed. The posterior cerebral artery and the internal carotid artery is connected by this posterior communicating artery bilaterally to complete this circle of Willis. So these are the branches of this posterior that vertebrovascular system, posterior circulation, and how the circle of Willis has become complex. হ্যাঁ, ডক্টর কল্পনা। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার আমার কথা স্লাইডটা অফ হয়ে গিয়েছে। আমার কথা কি শোনা গিয়েছিল? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে, বাট স্লাইড মাত্র অফ হয়ে গিয়েছে। মানে আপনি অফ করেছেন? না না না, আমি জাস্ট আমার স্লাইড শেয়ার করি। স্যার আপনি স্ক্রিন শেয়ারটা করেন। হ্যাঁ, কোথা থেকে দেখা যাচ্ছিল না যেন? স্যার এই যে সার্কুলেশনটা শেষ করছেন, এই যে মাত্র। জি স্যার, আচ্ছা, এই স্লাইডটা এখন যে স্লাইডটা এটাই নতুন স্লাইড। ওকে, তাহলে আমরা আর্টেরিয়াল সিস্টেম পুরোটাই দেখেছি না? জি স্যার, এখন ভেনাস। আচ্ছা, এমনি অসুবিধা হচ্ছে নাকি আমি বাংলায় বললে ভালো হবে নাকি? স্যার বাংলায় বললে মনে হয় একটু বেটার হয়। এটা একটু বেটার হবে না? ফিডব্যাক। জি স্যার। থ্যাংক ইউ। সো আমরা সেরিব্রাল ভিনাস ড্রেনেজ সম্পর্কে এখন বলবো। এটা আসলে একটু কমপ্লিকেটেড, বাট আমরা যতটুকু আন্ডারগ্রেড লেভেলে লাগে আমরা সেটাই আলোচনা করব, যেটা আমরা আমাদের দরকার আসলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিনাস ড্রেনেজ, সেরিব্রাল ভিনাস সাইনাসেস সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। এগুলো আসলে ডুরার কাভারিং এর মধ্যে থাকে, অনেক বড় বড় ভিনাস চ্যানেলস। সেটা আমরা যদি উপর থেকে বলি, সুপিরিয়র sagittal sinus. Superior sagittal sinus, ultimately it lies in the midline, that means mid sagittal plane superiorly. This is superior sagittal sinus. Superior sagittal sinus ultimately divides into two transverse sinus. These two sinuses are called transverse sinus. Sometimes these are called lateral sinuses. তো ল্যাটারাল সাইনাস অথবা ট্রান্সভার্সলি ওরিয়েন্টেড বলে এটাকে ট্রান্সভার্স সাইনাস বলা হয়। এটা একটু মিড সাজেটাল প্লেনে সাজেটালি থাকে, এটা তো মিড লাইনে, আর যেহেতু ল্যাটারালি থাকে এই জন্য ল্যাটারাল সাইনাসও বলা হয়। আলটিমেটলি ল্যাটারাল সাইনাস ফর্ম দ্য sigmoid sinus. This sinus looks like sigmoid, sigma, so it is called sigmoid sinus. Sigmoid sinus ultimately become jugular vein, internal jugular vein. Then internal jugular vein in the neck is contributed by the external jugular vein, ultimately form the superior vena cava and ultimately then into the right heart. So these are the sinus of the brain. এই সাইনাস গুলো মূলত মানে এটা ডুরার মধ্যে থাকে এবং আলটিমেটলি ব্রেনের সারফেসের সুপারফিশিয়াল সেরিব্রাল ভেইন বলা হয়, অর্থাৎ নিউমেরাস ভিনাস সিস্টেম along the superficial surface of the cerebrum that ultimately drain into these sinuses.
সাইনাস গুলোতে ড্রেন করে। এটা হলো সুপারফিশিয়াল সিস্টেম অফ ভিনাস ড্রেনেজ। সুপারফিশিয়াল ভিনাস ড্রেনেজের মধ্যে আমরা তিনটা ভেইনের নাম অবশ্যই আমরা জানবো, অন্যগুলো জানা দরকার নেই। একটা হলো সিলভিয়ান ভেইন, আমরা দেখতে পাচ্ছি এটাকে সিলভিয়ান ভেইন বলে। সিলভিয়ান ভেইন লাইস ইন দ্য সিলভিয়ান ফিশার, অ্যালং দ্য সিলভিয়ান ফিশার। আর উপরের দিকে দেখতে পাচ্ছি ভেইন অফ ট্রোলার্ড। It is a main breathing vein that ultimately drain into the superior sagittal sinus. আর আরেকটা ভেন দেখতে পাচ্ছি ভেইন অফ লেবেই that ultimately drain into the transverse sinus. So these are three main superficial cerebral veins that ultimately drain into different type of sinuses. আর আমরা আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছি, this is a core, this is deep venous drainage. Deep venous drainage of the brain means deeper part of the brain, core of the brain is drained by these veins. যদি আমরা বলি যে কোনটা কোনটা, সেক্ষেত্রে আমরা ইন্টারনাল সেরিব্রাল ভেইন বলা হয় এটাকে। ইন্টারনাল সেরিব্রাল ভেইনের দুইটা ট্রাইবিউটারিস মেইনলি, একটা থ্যালামোস্ট্রাইড ভেইন, সেপ্টাল ভেইন। সেপ্টাল ভেইন, থ্যালামোস্ট্রাইড ভেইন দুইটা একসাথে হয়ে ইন্টারনাল সেরিব্রাল ভেইন হয়। ইন্টারনাল সেরিব্রাল ভেইন আলটিমেটলি drain into the vein of Galen. Vein of Galen. Vein of Galen এই পার্টকে vein of Galen বলা হয়। Vein of Galen ultimately straight sinus se drain করে। Straight sinus ultimately drain into the torcula or this torcular herophily, means this is the confluence of the sinus, superior sagittal sinus and both transverse sinus. Confluence is here. This straight sinus ultimately drain into this confluence. So this is the deep part of the deep venous drainage of the brain. So in short, these are the venous drainage of brain. এখানে ডক্টর কল্পনা আমাকে শুনতে স্যার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, এমনি আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ নিয়ে এমনি কোনো গ্রস কোনো কোশ্চেন আছে? জি স্যার, আমি কোনো কোশ্চেন থাকলে আমি শেষের দিকে জানাচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। ওকে, সো আমরা অ্যানাটমি থেকে এখন আমরা নিউরোভাস্কুলার ডিজিজ সম্পর্কে একটু আলোচনা করব। যদিও এটা ডিটেইল নিউরোভাস্কুলার ডিজিজ, প্রতিটা ডিজিজই এক একটা লেকচারের সমতুল্য, তারপরেও আমরা একটা ওভারভিউ দিব যেখানে আমাদের সবার জন্য সহজবোধ্য হয় এমন করে ওভারভিউটা দিব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি মেইনলি অনেক ডিজিজ আছে নিউরোভাস্কুলার ডিজিজ। মেইনলি কমন নিউরোভাস্কুলার ডিজিজ হলো অ্যানিউরিজম, arteriovenous malformation, আর cerebrovascular steno-occlusive disease, atherosclerotic narrowing of the different part of the cerebral vessels. So this we are going to discuss on these three common neurovascular disease. আমরা যদি অ্যানিউরিজম সম্পর্কে বলি, যে আমরা ছোটবেলায় সবাই তো পড়ছি বা পড়তেছি এখন, যে অ্যানিউরিজম হলো ডাইলেটেশন অফ দ্য ভেসেল ওয়াল, অর্থাৎ ভেসেল ওয়ালের অ্যাবনর্মাল ডাইলেটেশন ইজ কল্ড অ্যানিউরিজম। তো অ্যানিউরিজম সাধারণত দুই ধরনের হয়। একটা হলো স্যাকিউলার, মিন্স আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা গোল বলের মতো, সেটাকে স্যাকিউলার অ্যানিউরিজম বলা হয়। আরেকটা থাকে যে হোল ভেসেল ওয়ালটাই ডাইলেটেড, ইটস লাইক এ ফিউজিফর্ম অ্যানিউরিজম, এটাকে বলে ফিউজিফর্ম অ্যানিউরিজম, মিন্স হোল পার্ট অফ দ্য ভেসেল ওয়াল ইজ ডাইলেটেড। তো এখানে আমরা ভেসেল ওয়ালের হিস্টোলজি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে আমরা জানি যে ইন্টিমা থাকে, টিউনিকা, মিডিয়া। আমার স্লাইড কি দেখা যাচ্ছে ডক্টর কল্পনা? আমার স্লাইড কি দেখা যাচ্ছে স্যার। ওকে, সো ভেসেল ওয়ালের হিস্টোলজি যদি বলি, আমরা ইনসাইড আউট যদি বলি, তাহলে ইন্টিমা, দ্যাট মিন্স এন্ডোথেলিয়াল লাইনিং অফ দ্য ব্লাড ভেসেল, দেন ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা বলা হয়, কালো দাগটা যেটা 2 নম্বর, ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা, ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্মুথ মাসল সেল লেয়ার, দিস ইজ কল্ড টিউনিকা মিডিয়া। তারপরে আরেকটা কালো দাগ, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা, দেন অ্যাডভেন্টেশিয়া, দ্যাট মিন্স আউটার মোস্ট লেয়ার অফ দ্য ভেসেল ওয়াল। তো এটা অ্যানিউরিজমটা
এই যে অ্যাবনর্মাল ডাইলেটেশন হয় ভেসেল ওয়াল থেকে, সেই অ্যাবনর্মাল ডাইলেটেশনটা কেন হয়? আমরা সবাই জানি যে বেরি অ্যানিউরিজমের নাম জানি, যে কনজেনিটালি এই অ্যানিউরিজম গুলো আমরা পেয়ে থাকি। মিনস আমাদের জেনেটিক কারণেই এই ভেসেল ওয়ালে কোথাও ফোকাল একটা এরিয়াতে কিছু উইকনেস থাকে। দ্যাট মিনস ডেহিসেন্স অর উইকনেস অফ দ্য vessel wall, especially the internal elastic lamina and tunica media, dehiscence থাকে, যার কারণে এখানে একটা ফোকাল ডাইলেটেশন হয়। সেই ডাইলেটেশনের মধ্যে লাইনিং যেগুলো দেখা যাচ্ছে যে এখানে এন্ডোথেলিয়াল লাইনিং থাকে এবং টিউনিকা মিডিয়া থাকে, বাট টিউনিকা মিডিয়ার যে মাসেলের যে স্ট্রেংথ এবং লেয়ার্স, এগুলো ফুল লেয়ার অফ মাসেল সেখানে থাকে না, ডেহিসেন্স থাকে এবং আলটিমেটলি কভার্ড বাই দ্য অ্যাডভেন্টিসিয়া, বাট ল্যাক অফ ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। তো আলটিমেটলি ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা না থাকার কারণে এই ভেসেল ওয়ালটা এবং স্মুথ মাসেলের অপ্রতুলতার কারণে এই ওয়ালটা ভেরি থিন হয়। দিস ওয়াল বিকাম ভেরি মাচ প্রন টু রাপচার, যে কোনো সময় এটা রাপচার করতে পারে। এটাকে আমরা বলি অ্যানিউরিজম রাপচার। আলটিমেটলি অ্যানিউরিজম রাপচার হলে যেটা হয় যে all the aneurysm mostly lies in the subarachnoid space that ultimately causes subarachnoid hemorrhage. Subarachnoid hemorrhage. We'll talk later on regarding this ruptured aneurysm. So, aneurysm-এর মেইন কারণটা জেনেটিক, কনজেনিটালি পাই আমরা। আরো অনেক কারণ আছে পরবর্তীতে হয়, যে কোনো কারণে যদি ভেসেল ওয়াল ড্যামেজ হয়, দ্যাট কুড বি অ্যাথারোস্ক্লেরোটিক ডিজিজ, দ্যাট কুড বি ট্রমা, দ্যাট কুড বি ভাস্কুলাইটিস ইনফেকশন, অর্থাৎ ট্রমা, ইনফেকশন অথবা অ্যাথারোস্ক্লেরোটিক ডিজিজ অথবা যে কোনো ট্রমার কারণে, কেমিক্যাল ট্রমা, ক্রনিক ট্রমা টু দ্য ভেসেল ওয়াল যদি হয়, সেক্ষেত্রে ভেসেল ওয়ালটা উইক হয়ে যায় এবং আলটিমেটলি it becomes it dilates like this to form a aneurysm, এবং এই dilated ওয়ালটা অবশ্যই very weak থাকে, thin থাকে, that become very much prone to rupture, and ultimately patient presents with ruptured aneurysm with subarachnoid hemorrhage. Location যদি বলি, all the aneurysm lies in the base of the brain, mostly at the base of the brain in the subarachnoid space. আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্কুলেশনটা রাইট সাইডে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, posterior circulation means vertebrovascular system ultimately form the circle of Willis, এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অ্যানিউরিজম, এবং দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য অ্যানিউরিজম লাইস এট দ্য ব্রাঞ্চ পয়েন্ট, মিনস যেখানেই আর্টারিটা ব্রাঞ্চিং হচ্ছে সেই সব ব্রাঞ্চিং পয়েন্টগুলোতে এই উইকনেসটা বেশি থাকে, অ্যানিউরিজম ফর্মেশনটা বেশি হয়। কারণ হলো, একটা হলো যে dehiscence of this muscle wall and the hemodynamic stress, that means systolic blood pressure, means blood pressure always acts more at the bifurcation level, means at the branching point of the vessel. Ultimately aneurysm আমরা যতই দেখবো সামনে, সবগুলোই আসলে ব্রাঞ্চিং পয়েন্টেই হয় মোস্ট অফ দ্য টাইম। তো অ্যানিউরিজম গুলো আমরা দেখতে পাচ্ছি, কমন লোকেশন অফ দ্য অ্যানিউরিজম কোথায় কোথায় হয়, সব ব্রাঞ্চিং পয়েন্ট গুলোতে হয়। আমরা এটাকে বলি একম অ্যানিউরিজম, অর্থাৎ অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির সাথে হয় অ্যানিউরিজমটা। এখানে এমসি বাইফার্কেশনে অ্যানিউরিজম হয়, M1টা যখন M2 হয় তখন এখানে অ্যানিউরিজম হয়। পিকম, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, যেখান থেকে অরিজিন হয় ক্যারোটিডের, সেখানে অ্যানিউরিজম হয়। ক্যারোটিডের অপথ্যালমিক আর্টারির কাছাকাছি হয় অ্যানিউরিজম। পোস্টেরিয়র সার্কুলেশনে যদি আসি আমরা, ব্যাসিলার আর্টারি দুই ভাগে ভাগ হয়ে যায়, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, সেই ব্রাঞ্চিং পয়েন্টে এখানে ব্যাসিলার টপ অ্যানিউরিজম হয়, আদার অ্যানিউরিজম ইজ অলসো দেয়ার। তো ডিফারেন্ট টাইপ অফ ব্রাঞ্চিং পয়েন্টে এই অ্যানিউরিজমটা হয়। এবং ইটিওলজি আমরা বললাম যে একটা জেনেটিক ফ্যাক্টর, কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বললাম আমরা, হাইপারটেনশন, স্মোকিং, atherosclerotic disease, dyslipidemia. These are the common risk factor for aneurysm formation and growth. Clinical presentation যদি আমরা বলি যে how aneurysm presents, এটা খুব notorious type of notorious type of stroke. Patient most of the time asymptomatic থাকে, বোঝা যায় না। আলটিমেটলি যখন হেমোরেজ হয়, রাপচার হয়ে, তখন পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে।
অর্থাৎ স্ট্রোকের পরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এনজিওগ্রাম করে যে না একটা অ্যানিউরিজম আছে। 20% ক্ষেত্রে হেডেকের সাথে অ্যানিউরিজমের সম্পর্ক থাকে, অনলি 20%। অর্থাৎ অনেক কারণে হেডেক হয়, এর মধ্যে দেখা যায় যে না 20% কজ কুড বি অ্যানিউরিজম। আর আমরা এটার ইনভেস্টিগেশনস আমরা কিভাবে করব, যখন পেশেন্ট স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসবে সাবআরেকনয়েড হেমোরেজ, তখন আমরা সিটি স্ক্যান ইজ দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন। দেন আমরা যদি সাবআরেকনয়েড হেমোরেজ পাই, সেক্ষেত্রে উইল গো ফর এনি সোর্স অফ এনজিওগ্রাম, দ্যাট কুড বি সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম, অথবা ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাম। দেন অ্যানিউরিজমটা যখন আমরা দেখব, অর্থাৎ ডায়াগনোসিস হবে, দেন উইল গো ফর ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা মূলত দুই ধরনের আমরা বলবো। একটা হলো যে সার্জিক্যাল, মিনস ওপেন সার্জারি, আরেকটা হলো মিনিমালি ইনভেসিভ টেকনিক, মিনস এন্ডোভাস্কুলার, ভেসেলের ভিতর দিয়ে দিয়ে কয়েলিং বলা হয় এটাকে। আর ওপেন সার্জারি করে যেটা আমরা করি মোস্ট অফ দ্য টাইম এটাকে ক্লিপিং বলা হয়। আমরা পরের স্লাইডে যাই, আমরা বুঝতে পারবো এটা। এখানে সিটি স্ক্যানটা আমরা দেখতে পাচ্ছি একটা, এখানে অনেক ব্লাড দেখতে পাচ্ছি সাবআরেকনয়েড স্পেসে, মেইনলি ব্যাসাল সিস্টার্নে ডাইলেটেড সিএসএফ স্পেস, সেখানে দেখতে পাচ্ছি যে অনেক ব্লাড। এই অ্যানিউরিজম গুলো রাপচার হলে এইভাবেই আসে, সাবআরেকনয়েড হেমোরেজ বলা হয়, অর্থাৎ হেমোরেজ ইন দ্য সাবআরেকনয়েড স্পেস। কারণ অ্যানিউরিজম গুলোর লোকেশনটা এইরকম সাবআরেকনয়েড স্পেসের মধ্যেই থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই মডালিটিস অফ ট্রিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হলো এখানে দেখতে পাচ্ছি ক্লিপিং বলা হয়। একটা ক্লিপ দেখতে পাচ্ছি, অ্যানিউরিজমের নেকে ক্লিপ করে দেওয়া হয়। সুবিধা হইলো যে এই ভেসেলের ভিতর দিয়ে যে ফ্লোটা, সেটা আর অ্যানিউরিজমে যাইতে পারে না, রাদার এটা নরমাল ভাস্কুলার লুমেন দিয়ে ব্লাড ফ্লোটা হয়, এটা অ্যানিউরিজমে যেতে পারে না। না যেতে পারলে এটা আর রাপচার হবে না। এটাই মাইক্রোসার্জিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিউরিজম। আর আরেকটা মডালিটিস অফ ট্রিটমেন্ট, দ্যাট ইজ মিনিমাল ইনভেসিভ ট্রিটমেন্ট, সেটা উইদাউট ওপেনিং দ্য হেড, আমরা জাস্ট ফিমোরাল আর্টারি এখানে আছে, এর মধ্যে দিয়ে একটা চিকন ক্যাথেটার নালী নিয়ে আমরা একেবারে চলে যাই অ্যানিউরিজমের সাইটে। সেই নালীর ভিতর দিয়ে একটা চিকন তারের মতো কয়েল বলা হয়, এই কয়েল গুলো আমরা দিয়ে দিয়ে এটাকে পেঁচায় 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 এই ভিতরে পুরোটাকে ভরে দিই। অর্থাৎ ফুল lumen of the aneurysm is filled with this coil. তখন আর ব্লাডটা ভিতরে যেতে পারে না, এটাকে আর রাপচার হয় না। এটাকে কয়েলিং বলা হয়। দিস ইজ মিনিমালি ইনভেসিভ টেকনিক। আমরা কিছু রিপ্রেজেন্টেটিভ কেস আমরা বলতে পারি। দিস ইজ আওয়ার কেস। This is the dilatation, saccular dilatation of the aneurysm of the vessel wall. Here you can see this saccular aneurysm here at the top of the internal carotid artery. Means internal carotid artery, anterior cerebral artery এবং middle cerebral artery তে ভাগ হয়ে যায়, যেখানে সেই ব্রাঞ্চ পয়েন্টে একটা অ্যানিউরিজম ছিল। Ultimately patient ruptured and comes with subarachnoid hemorrhage. We have gone for clipping of this aneurysm. We can see the video. Can you see? কল্পনা, আমরা দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি? ইয়েস স্যার, ভিডিও, জি স্যার। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ট্রাক্রেনিয়াল ভিউ। এখানে যে অ্যানিউরিজমটা আমরা দেখতে পাচ্ছি, অ্যানিউরিজমটা আমরা জাস্ট দেখানোর জন্য আর কি, যে না এটার ট্রিটমেন্টটা কেমন আসলে। আমরা অ্যানিউরিজমটার ডাইসেকশন করছি, যে অ্যানিউরিজমটাকে আমরা আলাদা করছি অন্যান্য স্ট্রাকচার থেকে, এবং আলটিমেটলি নেকটা, অর্থাৎ ওই অ্যানিউরিজম যেটা, এটার নেকটাকে আমরা আলাদা করে সেখানে আমরা ক্লিপ করে দেই আর কি। আমরা ক্লিপটা জাস্ট দেখানোর জন্য ক্লিপিং করা হচ্ছে। এই যে ক্লিপটা দেখতে পাচ্ছি, যে একটা ক্লিপটা আমরা একটা অ্যাপ্লিকেটর দিয়ে এই ক্লিপটাকে আমরা ফাঁক করছি, এবং ক্লিপটাকে আলটিমেটলি ওই অ্যানিউরিজমের নেকে আমরা বসায় দিচ্ছি। ইয়েস, নেক বিকাম অবলিটারেটেড। ইয়েস, নেকটা অবলিটারেশন হয়ে গেল, যার কারণে এই যে রক্তনালীর ভিতর দিয়ে ব্লাডটা কিন্তু স্বাভাবিক রক্তনালীতে থাকবে, ও সে অ্যানিউরিজমের মধ্যে আসতে পারবে না। আলটিমেটলি অ্যানিউরিজমটা রাপচার হবে না।
এটাই মাইক্রোসার্জিক্যাল ক্লিপিং টেকনিক অফ অ্যানিউরিজম। আমরা পরের ছবিতে যাই, সেখানে আমরা আসলে দেখতে পাবো যে কয়েলিংটা কেমন, আসলে এই যে অ্যানিউরিজমটার কি কয়েলিং ট্রিটমেন্টটা কেমন। একটা ভিডিও আমরা নিচে দেখতে পাচ্ছি, এটা আমরা ফিমোরাল আর্টারির ভিতর দিয়ে চিকন একটা নালী আলটিমেটলি আমরা ব্রেনের রক্তনালীর ভিতর দিয়ে ওই অ্যানিউরিজমের মধ্যে চলে যায়। ধরে নিচ্ছি এই অ্যানিউরিজমটাই, এইটা এই অ্যানিউরিজম এই রক্তনালীর ভিতর দিয়ে চিকন একটা নালী আমরা এই অ্যানিউরিজমের ভিতরে রাখি। রাখার পরে এইভাবে আমরা চিকন একটা তার বা কয়েল বলা হয়, কয়েলগুলোকে আমরা ওইভাবে প্যাঁচান মানে পুশ করতে থাকি ওই নালীর ভিতর দিয়ে, ক্যাথেটারের ভিতর দিয়ে। আলটিমেটলি পুরো অ্যানিউরিজমের যে স্যাকটা এটাকে ফিল করি উইথ দিস কয়েলস। কয়েল দিয়ে অ্যানিউরিজম স্যাকটাকে ফিল করা হয়। কমপ্লিট ফিলিং হয়ে গেলে আলটিমেটলি ইট বিকাম অবলিটারেটেড এবং ভেসেলের যে ব্লাডটা সেটা অ্যানিউরিজমে যেতে পারবে না, সে নর্মাল লুমেন দিয়ে ইন্টিগ্রেট ফ্লো হবে। এটাকে কয়েলিং বলা হয়। এটা মিনিমালি ইনভেসিভ, সার্জারি লাগে না, জাস্ট এনজিওগ্রামের মাধ্যমেই এটা করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কেস, this patient presents with subarachnoid hemorrhage and a bit of ICH, intercerebral hemorrhage. You can see here, this is a big aneurysm. Ultimately, কালো একটা বলের মতো দেখতে পাচ্ছি। আলটিমেটলি এই পুরো জিনিসটাকে আমরা কয়েল করে এই অ্যানিউরিজমটাকে বন্ধ করে দিয়েছি এবং অ্যানিউরিজমটা কয়েল করার পরে আমরা সিটি স্ক্যান করলাম। ইটস এ ভেরি গুড কয়েলিং হিয়ার এবং এনজিওগ্রাম করে দেখা গেল যে আগের যে অ্যানিউরিজমটা ছিল, যেটা অনেক বড়, সেই অ্যানিউরিজমটা এখন আর নেই। মিন্স অ্যানিউরিজমটা কয়েল করা হয়ে গেছে। এটা মিনিমালি ইনভেসিভ টেকনিক, কয়েলিং অফ দ্য অ্যানিউরিজম। আরেকটা কেস দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা অ্যানিউরিজম আছে, অ্যানিউরিজমটাকে আমরা ওই রক্তনালীর ভিতর দিয়ে চিকন নালী নিয়ে সেটাকে কয়েলিং করছি। এটা আরেকটা কেস আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অনেক বড় অ্যানিউরিজম ছিল, সেই অ্যানিউরিজমটাকে আমরা কয়েলিং করেছি। কালো যে জায়গাটা দেখা যাচ্ছে এটা আসলে কয়েল করা হয়ে গেছে, অ্যানিউরিজমটা গান। এখন আমরা অ্যানিউরিজমের পরে আমরা নেক্সট ডিজিজ হলো আমাদের আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। আর্টেরিওভেনাস ম্যালফরমেশন আমরা 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 জানি যে ব্রেনের যে কোনো আর্টারি যাওয়ার পরে আর্টারিওল হয়, আর্টারিওল থেকে অনেকগুলো ক্যাপিলারি তৈরি হয়, ক্যাপিলারি থেকে আলটিমেটলি ভেনিউল হয়, ভেনিউল থেকে ভেইন হয়ে ভিনাস ড্রেনেজ হয়। দিস ইজ দ্য নর্মাল এনজিও মাইক্রো এনজিও আর্কিটেকচার অফ এনি ভাস্কুলার বেড। তো সেটা সব জায়গায়, কিন্তু ব্রেনে এরকম যদি হয় যে অ্যাবনর্মাল vascular channels in between the artery and the venous system, capillary is replaced by a tuft of abnormal blood vessels. The caliber of the blood vessel is more than capillary. Then it looks like this. This is called arteriovenous malformation. This is congenital lesion, mostly congenital. So capillary is replaced by tuft of abnormal blood vessels in between artery and vein. সো আমরা জানি যে ক্যাপিলারিকে বলা হয় রেজিস্ট্যান্স ভেসেল, তাই না? ক্যাপিলারি ইজ রেজিস্ট্যান্স ভেসেল, মিনস আর্টেরিওলটা মাল্টিপল টাইনি ভেরি থিন ক্যালিব্রেট ব্লাড ভেসেলে পরিণত হয়। সো ব্লাডটা যখন ক্যাপিলারি দিয়ে যায় অনেক বেশি রেজিস্ট্যান্স থাকে সেখানে, ওহমস ল, ডায়ামিটার কম থাকার কারণে। কিন্তু এই ভেসেলগুলো অ্যাবনর্মাল ভেসেলগুলো ডায়ামিটার বড়, যার কারণে এখানে কোনো রেজিস্ট্যান্স থাকে না। হাই ফ্লো আর্টেরিয়াল ব্লাড goes through this abnormal blood vessels, that means AVM, and ultimately goes to the venous end and ultimately then into the venous sinuses. তো সেই AVM এ এই জন্য স্বাভাবিকভাবেই খুব হাই ফ্লো থাকে AVM এর মধ্যে। হাই ফ্লো থাকার কারণে এখানে রক্তনালীগুলো অনেক ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়, অর্থাৎ এখানে অ্যানিউরিজম তৈরি হয়, ভেসেল ওয়ালগুলো ডাইলেটেড হয়ে অ্যানিউরিজম হয়, এখানে ভেসেলগুলো ন্যারো হয়ে যেতে পারে, আলটিমেটলি এখান থেকে রাপচার করে ব্লিডিং হয়। সেই ব্লিডিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে ব্রেন প্যারেনকাইমার মধ্যে ব্লিডিং হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভিএমটা, এটা একটা হলো যে ব্রেনের ভিতরে ব্লিডিং হতে পারে, আরেকটা হলো সাবআরাকনয়েড স্পেসেও ব্লিডিং হতে পারে, আবার ভেন্ট্রিকুলার ভিতরেও ব্লিড করতে পারে।
অর্থাৎ যে লোকেশনের ভিসিনিটিতে এভিএমটা থাকবে সেই অনুযায়ী ব্লিডিংটা হবে এবং আলটিমেটলি ইন্টারপ্যারেনকাইমাল ব্লিডিং হতে পারে, ইন্টারভেন্ট্রিকুলার ব্লিডিং হতে পারে, সাবরেকনাল স্পেসে ব্লাড থাকতে পারে। ব্লাড গেলে যেখানে যাওয়ার সুযোগ আছে সেখানে যেতে পারে। মোস্টলি প্রেজেন্টস উইথ ইন্ট্রাসেরিব্রাল হ্যামোরেজ, ইন্টারপ্যারেনকাইমাল হ্যামোরেজ। বলা হয় এভিএম ইজ লাস্ট চ্যাপ্টার অফ এ নিউরোসার্জন, অর্থাৎ এভিএম সার্জারি বা এভিএম ডিল করাটা ইট ইজ এ বিট ডিফিকাল্ট বিকজ ইটস এ ভেরি হাই ফ্লো অ্যাবনর্মাল ভাস্কুলার লিশন। এটা ডিল করাটা আসলেই ডিফিকাল্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এভিএম এর দুই ধরনের মেইনলি ট্রিটমেন্ট আছে, তিন ধরনের বলতে পারি আমরা। একটা হলো যে এখানে মাইক্রো সার্জারি করে এই পুরো অ্যাবনর্মাল ভাস্কুলার অংশটাকে আমরা ফেলে দেই। আর দুই নম্বর হচ্ছে সেই মিনিমাল ইনভেসিভ টেকনিক, অর্থাৎ এনজিওগ্রাফির মাধ্যমে চিকন তার নিয়ে আমরা এই রক্তনালীর ভিতরে, এই টাফ ভেসেলের ভিতরে যাই। যাওয়ার পরে আস্তে আস্তে একটা গ্লু জাতীয় পদার্থ আছে, সেই গ্লুটা আমরা ইনজেক্ট করে 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 পুরা অ্যাবনর্মাল ভাস্কুলার বেডটাকে আমরা ভরে দেই। এটাকে বলা হয় এম্বোলাইজেশন। এম্বোলাইজেশন এটা এনজিওগ্রাফির মাধ্যমে করা হয়। আর আরেকটা টেকনিক আছে যে রেডিও সার্জারি করা যায়, অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে এই এভিএম এ এই অ্যাবনর্মাল টাফট অফ ভেসেলকে এটাকে সার্জারি করা যায়, রেডিও সার্জারি, দ্যাট ইজ কল্ড gamma knife surgery or cyber knife surgery. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে this is a big AVM in the frontal area supplied both by the middle cerebral artery terminal branches and also the anterior cerebral artery terminal branches. Ultimately, we decided to take the AVM with microsurgery. You can see here we are doing a surgery. So microsurgery is a very gold standard for treating this AVM. So we can take this AVM by surgery also. Surgery. আমরা শুধু দেখাচ্ছি যে ট্রিটমেন্ট মডালিটি কি কিভাবে আমরা এভিএমটা ট্রিট করতে পারি। একটা হলো সার্জারির মাধ্যমে করতে পারি। আমরা নেক্সট স্লাইডে যদি দেখি যে সার্জারি ছাড়া এম্বোলাইজেশনের মাধ্যমে মিন্স চিকন একটা নালী নিয়ে আমরা এভিএম এর মধ্যে যাব এবং গ্লু দিয়ে আস্তে আস্তে এটাকে আটকিয়ে দিব। এই পেশেন্টটা যদি আমরা দেখি আমাদের কাছে আসছিল ইন্টারভেন্ট্রিকুলার হ্যামোরেজ নিয়ে মেইনলি। আলটিমেটলি ইট রিভিলস দ্যার ইজ অ্যান এভিএম, প্যারাভেন্ট্রিকুলার এভিএম, অ্যান্ড আলটিমেটলি আমরা চিকন নালী দিয়ে ওই এভিএম এ যে আমরা এটাকে গ্লু দিয়ে আটকায় দিলাম। আলটিমেটলি এভিএমটা আটকানোর পরে এনজিওগ্রাফিক পিকচার দেখা যাচ্ছে দ্যার ইজ নো এভিএম হিয়ার। আমরা আরেকটা পেশেন্ট যদি দেখি, এই পেশেন্টটা আমরা কম্বাইন্ড অ্যাপ্রোচে গিয়েছি, মিন্স প্রথমে আমরা এম্বোলাইজ করছি, করার পরে যখন ব্লাডের ফ্লোটা কমে গেছে এভিএম এর মধ্যে, এরপরে আমরা মাইক্রো সার্জারি করছি, করে পুরো এভিএম লিশনটাকে এক্সারসাইজ করছি। এটা একটা ইন্টারেস্টিং হিস্ট্রি। এই বাচ্চাটা ক্লাসে ফার্স্ট বয় ছিল। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল আছে এখানে ঢাকাতে, একটা ভালো স্কুল, সেই স্কুলে পড়তো। তো ও 11 বছর বয়স তখন। তো প্রায় খিঁচুনি হইতো আর কি। তো একদিন অনেক খিঁচুনি হয়েছে, খিঁচুনির পরে সে হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে তার খিঁচুনি ওষুধ দিয়ে কন্ট্রোল করা হয়েছে। কন্ট্রোল করার পরে তার দেখা গেল যে ব্রেনের রক্তনালীতে একটা এভিএম আছে। সেই এভিএমটা তারা থাকার পরেও শুধু ওষুধ দিয়ে খিঁচুনি কন্ট্রোল করে আলটিমেটলি তাকে বাসায় পাঠানো হয়েছে। ভালোই ছিল। 3-4 বছর পরে সে আবার প্রেজেন্ট করলো, এবার একেবারে হেমোরেজিক স্ট্রোক নিয়ে, অর্থাৎ পুরো ব্রেনে রক্তক্ষরণ হওয়ার পরে। আলটিমেটলি এনজিওগ্রাফিতে দেখা গেল সেই এভিএমটা। আমরা যেটা করলাম যে এভিএমটা আমরা রক্তনালীর ভিতর দিয়ে চিকন নালী দিয়ে যে আমরা ওখানে গ্লু দিয়ে এই পুরো এভিএমটাকে আটকিয়ে দিলাম। পরে এনজিওগ্রাফিক্যালি দেখা গেল যে না, there is no AVM, we have taken full AVM completely. এখানে ওর বাবার একটা সাক্ষাৎকার আমরা দেখতে পাচ্ছি, একটু আমাদের জাস্ট দেখার জন্য। In 2016, he again unconscious and had beat. Fortunately,
completed embolization of the AVM done. I have two questions. Was it possible to embolize the AVM in 2014 where my boy had not been? He was first boy and was brilliant, and now he is almost visible. He will return to his son. এটা তার বাবার কথা আর কি। আমরা পরবর্তী পেশেন্ট তে যাচ্ছি, সেখানে দেখছি একটা অ্যাবনর্মাল ব্লাড ভেসেলের একটা এভিএম, মোস্টলি ইট ইজ এভিএফ, আর্টেরিয়াল ফিস্টুলা। তো সেখানে পেশেন্ট প্রেজেন্টস উইথ ইন্টারসেরেব্রাল হ্যামোরেজ, স্ট্রোক নিয়ে আসলো। এরপরে আমরা এনজিওগ্রাফিতে দেখলাম যে তার একটা এভিএফ ভাস্কুলার মালফরমেশন আছে। তো আমরা আলটিমেটলি এনজিওগ্রাফির মাধ্যমে এম্বোলাইজেশন করে গ্লু দিয়ে আমরা এটাকে আটকাই দিই। পোস্ট এম্বোলাইজেশন এনজিওগ্রাফি reveals there is no AVM. So another case, সেটাও আমাদের হ্যামোরেজ নিয়ে আসছে, ব্রেনে হ্যামোরেজ। সেটা আমরা এনজিওগ্রাফিতে এরকম একটা এভিএম দেখলাম, সেটাও আমরা এম্বোলাইজ করলাম, এম্বোলাইজ করে পুরো এভিএমটাকে নিয়ে নেওয়া হচ্ছে। আমরা পরবর্তী ডিজিজে যাব, সেটা স্টেনো-অক্লুসিভ ডিজিজ। মিনস আমরা হার্টের ক্ষেত্রে আমরা সবাই জানি যে হার্টে ব্লক থাকে, হার্টের রক্তনালী ব্লক থাকে। তো সেই একইভাবে ব্রেনের যে রক্তনালীগুলো আছে সেগুলো ব্লক হতে পারে। সেটা আমরা জানি যে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক যেটা হয়, সেই প্ল্যাকগুলো দিয়ে ধীরে ধীরে রক্তের লুমেন, ব্লাড ভেসেলের লুমেন বন্ধ হয়ে যায়। তো এটা আমরা তিনটা সিরিয়াল ছবি দেখতে পাচ্ছি। প্রথমে নর্মাল ব্লাড ভেসেল, ultimately patient developed atherosclerosis, atherosclerotic plaque, subintimal plaque that ultimately grows to obliterate the vessel lumen. At the same time, the embolus, that means thrombosis of this atherosclerotic plaque, embolus arises from the thrombus, ultimately migrate distally, integrately to the distal circulation to obliterate the microvasculature of the brain, ultimately causes ischemic stroke. তো আমরা এই অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, সেটা আমরা প্যাথোলজি যদি হিস্টোপ্যাথোলজি যদি দেখি যে আসলে কেমন জিনিসটা, আমরা এটা আন্ডারগ্রেড লেভেলে আমরা সবাই জানি। এখানে যেটা থাকে যে এটা সাব ইন্টিমা, অর্থাৎ ইন্টিমা নিচে আস্তে আস্তে প্ল্যাক তৈরি হয়। প্ল্যাকের কম্পোনেন্ট যদি আমরা দেখি, যে প্ল্যাকের একটা সেন্ট্রাল কোর থাকে যেখানে নেক্রোজড ব্লাড সেলস থাকে এবং লিপিড থাকে, কোলেস্ট্রল ক্রিস্টাল থাকে, এবং তার পাশে সেলুলার লেয়ার থাকে। সেলুলার লেয়ারের মধ্যে লিপিড লেডেন মাইক্রোফেজ, টি সেল থাকে এবং মডিফাইড স্মুথ মাসল সেল থাকে। এবং আলটিমেটলি that is capped by a fibrous cap and endothelial intima, endothelium. So these are the component of atherosclerotic plaque. It is a chronic disease, it's a progressive disease, ultimately obliterate the luminal patency of the blood vessel, causes obliteration of the blood vessel and ultimately compromise the distal circulation, or it produces embolus which migrate to form, which causes thromboembolism to cause the distal circulation ischemic stroke. আমরা দেখি যে এই ধরনের ভেসেলের যে ডিজিজটা আমরা অ্যানাটমিতে একটু আগে দেখেছি, যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আফটার বাইফার্কেশন এট দ্য নেক, internal carotid artery, this is external carotid artery, this is at the level of the C3-4. এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা লুমিনাল কম্প্রোমাইজেশন হয়েছে, প্যাটেন্সি চলে গেছে অলমোস্ট মোর দ্যান 90% ব্লক। এবং আলটিমেটলি এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইভাবে এই পেশেন্টটাকে আমরা ট্রিট করতে পারি। একটা হলো যে এই যে সার্জিক্যালি আমরা যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাকটা আছে সেটাকে আমরা রিমুভ করতে পারি, দ্যাট ইজ কল্ড ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি। End atherectomy means endoluminal part of the plaque has been removed
সো ইট ইজ কল্ড ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক যেটা ছিল সেটা সার্জিক্যালি আর্টারিওটমি করে বের করা হচ্ছে এবং আলটিমেটলি সুচার করা হলো। এটা হলো সার্জিক্যাল পার্ট। আমরা সার্জারি করে এই লুমেনটাকে আমরা প্যাটেন্ট করতে পারি বাই ডুইং ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি। আরেকটা টেকনিক আছে, স্টেন্টিং বলা হয়, যেটা আমরা সহজে বলি যে রিং পরানো। এটা ক্যারোটিড করোনারি আর্টারিতে এরকম ব্লক থাকলে আমরা স্টেন্টিং করা হয় এনজিওগ্রাফির মাধ্যমে। ঠিক একই টেকনিক আমাদের এই ধরনের ব্রেনের ভেসেলের লুমিনাল প্যাটেন্সি চলে গেলে আমরা করতে পারি। সেটা দেখতে পাচ্ছি যে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক উইথ ন্যারোয়িং অফ দ্য ব্লাড ভেসেল। আলটিমেটলি আমরা যেটা করলাম যে এখানে একটা বেলুন দিয়ে ডাইলেটেশন করা হয়। আলটিমেটলি এই বেলুন দিয়ে ডাইলেট করার পরে এখানে একটা রিং পরানো হয়। রিংটা আসলে কিছু না, দিস ইজ স্টেন্ট, একটা মেশ, মেটালিক মেশ যেটা পরানো হয়। আলটিমেটলি লুমিনাল প্যাটেন্সিটা রিস্টাবলিশ হয় এবং এন্টিগ্রেট ফ্লোটা এস্টাবলিশ হয়। তো এটা একটা টেকনিক, এটাকে বলা হয় ক্যারোটিড আর্টারি স্টেন্টিং। ক্যারোটিড আর্টারি স্টেন্টিং। আমরা কিছু রিপ্রেজেন্টেটিভ ক্লিনিক্যাল সিনারিও দেখি যে এটা 75 ইয়ার ওল্ড, এটা একজন ইমাম সাহেব, মুরব্বী, উনি আমাদের কাছে প্রেজেন্ট করলো স্ট্রোক নিয়ে, লেফট সাইডেড হেমিপ্যারেসিস নিয়ে। তো সেখানে আমরা সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যান করে দেখলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছি। এই যে ব্ল্যাক এরিয়া, এই এরিয়াগুলো আসলে ইনফার্ক্ট, অর্থাৎ এটাই স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক। তো ইনফার্ক্ট গুলো একটা লাইন বরাবর হয়েছে, এই লাইন বরাবর, এই লাইনটা আসলে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরির জাংশনাল এরিয়া দিয়ে গেছে। এটাকে বলা হয় ওয়াটারশেড ইনফ্রাক্ট, অর্থাৎ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরি জাংশন দিয়ে ইনফ্রাক্ট হয়েছে। কারণ আমরা জানি যে নদীতে যখন পানি চলে যায়, নদী যখন বন্ধ হয়ে যায়, তখন মোস্টলি অ্যাফেক্টেড পার্ট কোনটা হয়, যে নদীর একেবারে সর্বোচ্চ শেষের জায়গা যেখানে, সেটাই বেশি পানির সাপ্লাই থেকে দূরে থাকবে। তো সেটা এখানেও হয় যে মোস্ট ডিস্টাল পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সেরিব্রাল এবং মিডল সেরিব্রাল আর্টারি, সেই জাংশনেই ইনফার্ক্ট বা স্ট্রোকটা হয়েছে। তো এই ধরনের স্ট্রোকের ক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করে দেখলাম যে ওই আগের ছবিটাই আসলে এই পেশেন্টের। তো সেটা দেখতে পাচ্ছি যে ক্যারোটিড আর্টারি, প্রক্সিমাল পার্ট অফ দ্য ক্যারোটিড আর্টারি জাস্ট আফটার বাইফার্কেশন বিকাম মোর দ্যান 90% ব্লক। এটা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ। আলটিমেটলি আমরা যেটা করলাম যে এটা আগে আমরা বলেছি যে এখানে আমরা বেলুন নিলাম, বেলুন এনজিওপ্লাস্টি ফলোড বাই একটা স্টেন্ট পরায় দেওয়া হয়েছে এখানে, এবং স্টেন্টিং করার পরে আমরা দেখতে পাচ্ছি এনজিওগ্রাম complete, almost very good caliber of the internal carotid artery, uh, having very good antegrade blood supply to the brain. Ultimately পেশেন্টটা অনেক ভালো ইমপ্রুভ করছে, তার রিকভারি ভালো হয়েছে, ব্রেনের ব্লাড সাপ্লাইটা এস্টাবলিশ হওয়ার কারণে তার স্ট্রোকটা খুব দ্রুত ভালো হয়ে গেছে। সে হেঁটে আলটিমেটলি হাঁটছে, সে ফলো আপে আসছে, ভালো ছিল। তো এটা একটা ডিজিজ। আমরা এখন আসলে আলোচনা করব যে এই যে প্যাথোলজি গুলো আলোচনা করলাম, this pathology belongs to the neurovascular structures. Ultimately the manifestation of all the neurovascular disease is called stroke, acute manifestation of these diseases. So আমরা স্ট্রোক নিয়ে একটু আলোচনা করব, কারণ স্ট্রোকটা আমাদের জানতে হবে। মডার্ন কনসেপ্ট অফ stroke is very different what we know here right now. তো সেটা আমরা যদি এই বয়সে জানতে পারি, বুঝতে পারি, তো অনেকেই আমরা এর মধ্যে আগ্রহী হয়ে যাব যে না, এই স্ট্রোক নিয়ে আমরা কিছু পড়াশোনা করি, স্ট্রোক নিয়ে আমরা কিছু শিখি, পরবর্তীতে আমরা স্ট্রোক সার্জন হব কিংবা স্ট্রোক নিয়েই আমরা ট্রিটমেন্ট করব মানুষের। তো এখানে একটু জাস্ট ফর অ্যাওয়ারনেস, যে আমাদের যখন হেড ইনজুরি হয়, হেড ইনজুরির পরে যখন স্কাল্প থেকে একটু ব্লিডিং হয়, এভরিবডি রাশেস দেয়ার, আলটিমেটলি তাকে খুব দ্রুততার সাথে আমরা হসপিটালে নিয়ে যাই, এটাই আমাদের সাধারণ অভ্যাস। তো এটা তো দেখা গেল যে আমরা এখানে উসাইন বল্টকে দেখতে পাচ্ছি। তো এটা আসলে স্ট্রোক হইলে যখন একটা রক্তনালী বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে আসলে আমাদের হেড ইনজুরির পরে যত দ্রুত আমরা পেশেন্টকে হসপিটালে নিয়ে যাই, এর চেয়ে দ্রুত গতিতে আসলে আমাদেরকে একটি স্ট্রোকের পরে আমাদেরকে আসলে রোগীকে হসপিটালে নেওয়া উচিত।
হসপিটালে নিয়ে যদি আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারি সঠিক সময়ে, সেক্ষেত্রে আমরা অনেক বেশি উপকার করতে পারবো রোগীর, যেটা আমরা হেড ইনজুরিতে অনেক সময় করতে পারি না। তো স্ট্রোক নিয়ে আমরা আলোচনা করব, একটু স্ট্রোকের ওভারভিউ দিব ফার্স্টে, দেন উইল ডিসকাস অন হাউ টু ফাইট উইথ স্ট্রোক and how to prevent stroke. স্ট্রোকের ক্লিনিক্যাল ফিচার যদি বলি, very simple. Be fast, this is a mnemonic, এটা আমাদের বোঝার জন্য। বি তে ব্যালেন্স, দ্যাট মিন্স ব্যালেন্স রিলেটেড ইস্যু। সাডেন অনসেট, স্ট্রোকের সংজ্ঞা যদি আমি বলি যে স্ট্রোক কাকে বলা হয়, আমরা অবশ্যই স্পন্টেনিয়াস হইতে হবে, সাডেন অনসেট হইতে হবে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হইতে হবে, সেটাই হলো স্ট্রোক। অর্থাৎ হঠাৎ করে একদিকে আমার প্যারালাইসিস হয়ে গেল, এটাই স্ট্রোক। কোনো ট্রমার হিস্ট্রি থাকতে পারবে না। তো এটা আসলে স্ট্রোক। তো স্ট্রোকের ক্লিনিক্যাল ফিচার যদি আমরা বলি, বি ফার্স্ট ব্যালেন্স, আইতে হঠাৎ করে দৃষ্টিশক্তি চলে যেতে পারে, এক অথবা দুই চোখে, মুখটা বেঁকে যেতে পারে, হাত দুর্বল হয়ে যেতে পারে, দ্যাট মিন্স হাত পা অথবা শুধু হাত দুর্বল হয়ে যেতে পারে, আর কথা বলতে ডিফিকাল্ট হতে পারে, অথবা কথা জড়িয়ে যেতে পারে, অথবা কথা নাও আসতে পারে। তখনই আমাদেরকে আসলে টাইম টু রিচ, টাইম টু কল দ্য ডক্টর। এটা একটা নেমোনিক, যেটার মাধ্যমে খুব সাধারণ মানুষও বুঝতে পারবে যে না স্ট্রোকের সিমটম কি, স্ট্রোকের ক্লিনিক্যাল ফিচার কি, কি হইলে আমরা বুঝবো যে না আমার স্ট্রোক হয়েছে। তো আমরা স্ট্রোক আসলে দুই ধরনের, একটা ইসকেমিক স্ট্রোক, একটা হ্যামোরেজিক স্ট্রোক। 85% কেসে ইসকেমিক স্ট্রোক, দ্যাট মিনস আমরা একটা ইনসেটের ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখা যাচ্ছে যে রক্তনালীতে একটা ক্লট আছে, ক্লট ডিস্টাল ব্লাড ফ্লোটাকে অবলিটারেট করে আছে। তো সেটার কারণে যে পার্টটা ওই রক্তনালীর সাপ্লাই ছিল সেটা আসলে কালো হয়ে গেছে, মিনস ইনফাক্ট হয়ে গেছে, এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। আরেকটা আছে যে রক্তনালীর বিভিন্ন ধরনের রোগ থাকে, যে রোগের কারণে রক্তনালী অথবা ওই রোগটা ব্রাস্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, আলটিমেটলি ব্লিডিং হইতে পারে ব্রেনের মধ্যে অথবা পর্দার নিচে, সেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। এটা 15%, দ্যাট মিনস 15% অনলি। আমরা ইসকেমিক স্ট্রোকের যদি একটু ছবি দেখার চেষ্টা করি, ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এখানে রক্তনালীটা দেখানো হচ্ছে, আমি একটু টেনে দিচ্ছি। ইসকেমিক স্ট্রোক কেন হয় বা কিভাবে হয়, এটা একটা যদিও প্রসিডিউরের ছবি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এখানে একটা ব্লাড ভেসেল, এটা এমসি এর M1 পার্ট, এই ব্লাড ভেসেলের মধ্যে একটা বড় ক্লট যে আটকে গেছে, যার কারণে রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা এখন ডিস্টালি যেতে পারছে না। তো আলটিমেটলি এই ব্লাড ভেসেলের যে টেরিটরি আছে, সেই টেরিটরিতে ব্লাড সাপ্লাইয়ের অভাবে ওই ব্রেনটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে এবং ইনফাক্ট হয়ে যাবে, সেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলছি। এরপরে আমরা যদি দেখি যে পরের স্লাইডে, এই স্ট্রোকটা কয়েক ধরনের হতে পারে। আমরা কিন্তু এর আগে বলেছি যে দুই ধরনের আর্টারি থাকে, একটা সারফেস আর্টারি আর একটা হলো পারফোরেটর আর্টারি। তো সেই পারফোরেটর আর্টারি গুলো যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ডিপ পার্ট অফ দ্য ব্রেন বিকাম ইনফাক্টেড, পার্ট অফ দ্য ব্রেন বিকাম ইনফাক্টেড। তো সেই ইনফাক্টটা, এটা ছোট একটা রক্তনালী ব্লক হওয়ার কারণে ইনফাক্ট হয়েছে, এটাকে অনেক সময় আমরা স্মল ভেসেল ডিজিজ বলি, অর্থাৎ ছোট রক্তনালী ব্লক হয়ে ল্যাকুনার ইনফাক্টও বলা হয় এটাকে। আর এরপরে দেখা গেল যে না একটা বড় রক্তনালী ব্লক হয়ে গেছে, এনজিওগ্রামে দেখা যাচ্ছে যে এমসি এর একটা বড় পার্ট ব্লক হয়ে গেছে, এখানে একটা ক্লট জমে ওই রক্ত ডিস্টাল সার্কুলেশন নেই, সেক্ষেত্রে ব্রেনের একটা বড় অংশ ইনফাকশন হয়ে যাবে, এটাকে মেজর স্ট্রোক বলা হয়, অর্থাৎ লার্জ ভেসেল অক্লুশন বলা হয়। তো সেটা একটা বড় ধরনের স্ট্রোক, এটাকে বড় স্ট্রোক, মেজর স্ট্রোক বলা হয়। তো এই স্ট্রোকটা আসলে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট। এই স্ট্রোকটা আমরা যদি সঠিক সময়ে স্ট্রোকের পেশেন্টগুলো যদি আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা এক ধরনের ওষুধ পাওয়া যায়, ক্লট ব্রাস্টিং রিকম্বিনেন্ট টেকনোলজি দিয়ে, একটা আইভিটিপিএ বলা হয়, টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, অর্থাৎ ফিব্রিনোলাইটিক একটা ড্রাগ। সেই ড্রাগটা যদি আইভি দিয়ে দিই, সেক্ষেত্রে এই ক্লটের ফিব্রিন যে কম্পোনেন্ট, সেটাকে লাইসিস করে দেবে এবং ক্লটটা ডিসলভ হয়ে যাবে। আলটিমেটলি ইন্টিগ্রেট ফ্লো অফ দিস ব্লাড ভেসেল
উইল বি রিস্টাবলিশড, এবং আলটিমেটলি পেশেন্ট, যে পেশেন্টটা হেমিপ্যারাসিস নিয়ে আসছিল সেই পেশেন্টের ব্লাড সাপ্লাই সঠিক সময়ে এস্টাবলিশ করার কারণে সে পুরো হেঁটে বাসায় চলে যায়। অর্থাৎ পুরো ব্রেনটা যেখানে নষ্ট হয়ে যেত সেই ব্রেনটা এখন পুরো সার্ভাইভ করবে। তো সেই একটা ওষুধ আছে, সেটা সঠিক সময়ে আসতে হবে। আরেকটা হলো যে এটা আরেকটা আছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি, অর্থাৎ আমরা একটু আগে যে ছবিটা দেখাচ্ছিলাম সেই ছবিটা আমার মনে হয় দেখা দরকার। এই একটা মেকানিক্যাল থ্রম্বেক্টমি, অর্থাৎ আমরা কিভাবে রক্তনালীর ভিতর দিয়ে এনজিওগ্রাফির মাধ্যমে ওই ক্লটটাকে রিমুভ করে বাইরে নিয়ে চলে আসি। আলটিমেটলি ইন্টিগ্রেট ফ্লো অফ দ্য ব্লাড ভেসেল উইল বি এস্টাবলিশড। তো আমরা ভিডিওটা একটু স্লো, আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা চিকন নালীর মাধ্যমে সেই চিকন নালীটা আমরা এই ক্লটের কাছে চলে গেলাম। এবার ক্লটটাকে আমরা রিমুভ করে বাইরে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি একটা চিকন নালীটা এই ক্লটটাকে পাস করে দূরে চলে যাচ্ছে। এই নালীর ভিতর দিয়ে আমরা একটা জালের মতো স্টেন্ট আমরা ওখানে নিয়ে যাব। ঠিক এই জালের মতো স্টেন্টটা এখন যাচ্ছে, ক্লটটাকে ক্রস করে সে ডিস্টালি গেল। যাওয়ার পরে এরপরে আমরা এই জালটাকে ওখানে ওপেন করব, অর্থাৎ স্টেন্টটাকে ওখানে ওপেন করলাম। স্টেন্ট ওপেন করার পরে এই পুরো ক্লটটা স্টেন্ট ক্যাপচার করবে, অর্থাৎ ক্লটটাকে ধরে ফেলবে এই স্টেন্টটা, এবং ধরে ফেলার পরে আলটিমেটলি আমরা পুরো ক্লট সহ স্টেন্টটাকে আমরা রিট্রাইভ করে নিয়ে আসবো, রিমুভ করে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি যে ক্লটটাকে টেনে টেনে বের করে নিয়ে আসা হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট মেকানিক্যাল থ্রম্বেক্টমি, অর্থাৎ মেকানিক্যালি থ্রম্বাসটাকে আমরা বের করে নিয়ে আসলাম বাইরে, এটা বডির বাইরে চলে আসছে। আলটিমেটলি ইন্টিগ্রেট ফ্লো, অর্থাৎ ব্লাড ভেসেলের যে নর্মাল ফ্লো সেটা কিন্তু এস্টাবলিশড হলো, এবং এই পেশেন্টটা যত বড় স্ট্রোক হইতে পারতো সেই স্ট্রোকটা হইল না। আলটিমেটলি পেশেন্ট সার্ভাইভ করে গেল, এবং তার নিউরোলজিক্যাল যে ডেফিসিট মরবিডিটি সেটা থেকে সারা জীবনের জন্য সে আসলে মুক্তি পেল। ইটস ভেরি ইনোভেটিভ টেকনিক, ভেরি গুড টেকনিক। আমরা এরকম একটা পেশেন্ট যদি দেখি, এই পেশেন্টটা আমাদের কাছে আসছিল লেফট সাইডেড হেমিপ্যারাসিস নিয়ে। তো আমরা এনজিওগ্রাম করে দেখলাম যে আসলে এখানে মিডল সেরিব্রাল আর্টারি এখানে ব্লক আছে, কমপ্লিট ব্লক, অর্থাৎ রাইট সাইডে কোনো সার্কুলেশনই নেই। তো আলটিমেটলি যে প্রক্রিয়া বা প্রসিডিওরটা আমরা একটু আগে দেখলাম সেই প্রসিডিওরের মাধ্যমে আমরা পুরো ক্লটটাকে রিট্রাইভ করে বের করে নিয়ে আসি। তো পোস্ট অপারেটিভ এনজিওগ্রামে দেখা গেল যে না, পুরো সার্কুলেশন, এটা ডিস্টাল সার্কুলেশনটা এস্টাবলিশ হয়েছে, এবং আলটিমেটলি পেশেন্টটা গুড কন্ডিশনে, ভালো কন্ডিশনে বাসায় ফিরছে। ঠিক একই ধরনের আরেকটা পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি, এমআরআই তে দেখতে পাচ্ছি যে এখানে সাদা একটা স্ট্রোক ডান পাশে, এত বড় একটা স্ট্রোক হয়েছে। আলটিমেটলি পেশেন্টটা আমরা সঠিক সময়ে আসলে পাই নাই, একটু দেরি হয়েছে, তারপর আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করার পরে এই ছিল কন্ডিশন প্রি অপ। পোস্ট অপারেটিভ এনজিওগ্রামে দেখা গেল যে কমপ্লিট establishment of the very good distal flow in the MCA territory. এটা ইসকেমিক স্ট্রোক বলা হয়। তো ইসকেমিক স্ট্রোকে এখানে সময়ের যে ব্যাপারটা সেটা হলো আমাদের 3.5 ঘন্টার মধ্যে যদি সরি 4.5 ঘন্টার মধ্যে যদি আসে, সেক্ষেত্রে আমরা একটা ক্লট ব্রাস্টিং ড্রাগ দিয়ে থাকি, আইভিটিপিএ বলা হয়। সেটা দিলে ক্লটটা ব্রাস্ট হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে পেশেন্ট যদি 8 ঘন্টার মধ্যেও থাকে, কিছু কিছু ক্ষেত্রে 16 ঘন্টার মধ্যে, কিছু ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেও যদি আসে, সেক্ষেত্রে আমরা এই মেকানিক্যাল থ্রম্বেক্টমির মাধ্যমে ব্লাড ভেসেলের ভিতরে ক্লটটাকে রিমুভ করে পুরা ডিস্টাল সার্কুলেশনটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, এবং পেশেন্টকে গুড কন্ডিশনে বাসায় যেতে পারে। আর যদি আমরা এই স্ট্রোকটা হয়ে যায়, এখন যেটা হচ্ছে আমাদের যে ট্রিটমেন্ট আমরা করছি, যে একটা স্ট্রোক হওয়ার 2 দিন পরে আমি ডাক্তারের কাছে গেলাম, আলটিমেটলি প্যারালাইসিস হয়ে গেল, ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ দিল,
ওষুধ দেওয়ার পরে আমি চলে গেলাম রিহ্যাবিলিটেশন সেন্টারে, মিনস ফিজিওথেরাপিতে। সারা জীবন ফিজিওথেরাপি নিলাম আর পরিবারের আর দেশের বোঝা হয়ে রয়ে গেলাম, অর্থাৎ অথবা কেউ মারা গেল। তো এইটাই হলো বর্তমান ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। কিন্তু আধুনিক ট্রিটমেন্ট যেটা আমরা এখন দেখাচ্ছি বা বলছি, সেই ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ওই পেশেন্টটাকে সারা জীবনের পঙ্গুত্ব থেকে আমরা বাঁচাতে পারি। তাকে সারা জীবন পরিবারের কাছে, দেশের কাছে বোঝা হইতে হবে না। এরকম একটা বড় বার্ডেন থেকে, ন্যাশনাল বার্ডেন, ইন্টারন্যাশনাল বার্ডেন থেকে আমরা অনেক রোগীকে সেভ করতে পারি। তো সেইটা একটা ইনোভেটিভ টেকনিক, মেকানিক্যাল থ্রম্বেক্টমি অথবা অথবা আইভিটিপিএ। এটা আধুনিক ট্রিটমেন্ট অফ স্ট্রোক, যেটা আমরা যদি শিখি বা করি, রোগীর জন্য আমরা যদি কিছু করি, সেক্ষেত্রে আমরা অনেক বেশি রোগীর উপকার পৌঁছাতে পারবো। এখানে পরবর্তী স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক আমরা দেখতে পাচ্ছি ব্লাড ভেসেল এখানে ছোট ছোট ব্রাঞ্চগুলা রাপচার করার পরে এখানে ব্রেনের মধ্যে ব্লিডিং হয়, এটাই আসলে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক হলে সিটি স্ক্যানে আমরা মোস্ট অফ দ্য টাইম এই পেশেন্ট গুলো অনেক প্রেশারের রোগী থাকে, ডায়াবেটিস পেশেন্ট থাকে, ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্ট। হাইপারটেনসিভ ডায়াবেটিক পেশেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসেল গ্যাংলিয়া রিজিয়নে একটা হেমোরেজ, রক্তক্ষরণ হয়েছে, এটা ভেরি টিপিক্যাল। এবং এই ব্লাড ভেসেল, এই যে চিকন যে লেন্টিকুলোস্টাইড আর্টারি অথবা পারফোরেটর আর্টারি, এগুলো রাপচার করে হেমোরেজটা হয় ডিপ পার্ট অফ দ্য ব্রেনে। এটাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়। ইউজুয়ালি পেশেন্ট গুলো হাইপারটেনসিভ থাকে এবং ইরেগুলার অ্যান্টি হাইপারটেনসিভ এর উপরে থাকে, যার কারণে স্ট্রোকটা হয়। এটাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়। এরপরে আরেক ধরনের হেমোরেজিক স্ট্রোক আছে, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি, যেটা সাবআরেকনয়েড হেমোরেজ বলা হয়। অর্থাৎ অ্যানিউরিজম গুলো রাপচার করার পরে ব্রেনের পর্দার নিচে অর্থাৎ সাবআরেকনয়েড স্পেসে এক্সটেন্সিভ ব্লিডিং হয়, ডিফিউজ ব্লিডিং হয়, এবং এটা ভেরি নটোরিয়াস টাইপ অফ স্ট্রোক, যেখানে আসলে পেশেন্টের মর্টালিটি ইজ ভেরি ভেরি হাই। একটু আগে আমরা এটা নিয়েও আলোচনা করেছি, এটাকে আর্টারিওভেনাস ম্যালফরমেশন বলে। অর্থাৎ আগে থেকেই যদি পেশেন্টের ব্রেনে এই ধরনের এভিএম থাকে, অর্থাৎ ম্যালফরমেশন থাকে, সেইটা রাপচার করে ব্রেনের মধ্যে অথবা ব্রেনের পানির রাস্তার মধ্যে, ভেন্ট্রিকুলের মধ্যে ব্লিডিং হইতে পারে। সেই ব্লিডিং গুলো, এটাও এক ধরনের হেমোরেজিক স্ট্রোক। সো দিস আর দ্য স্ট্রোকস। এবং আসলে আমাদের এখন স্ট্রোকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ডেফিনেটলি উই নিড specific planning and strategy to combat these strokes nationwide. তো এটা আসলে স্ট্রোকের যে বার্ডেনটা, স্ট্রোকের যে মারাত্মক প্রভাব, সেটা যদি স্ট্যাটিস্টিক্যালি একটু জানার চেষ্টা করি, আমরা দেখব যে এটা আসলে সারা বিশ্বেই ফার্স্ট লিডিং কজ অফ ডিসএবিলিটি। অর্থাৎ পঙ্গুত্বের যত কারণ আছে, দিস ইজ দ্য ফার্স্ট লিডার ফর দিস ডিসএবিলিটি। আর যত রোগে পেশেন্ট মারা যায়, তার মধ্যে সেকেন্ড লিডিং কজ অফ ডেথ, ফার্স্ট লিডিং কজ অফ ডেথ পসিবলি কার্ডিয়াক ডেথ, আর সেকেন্ড লিডিং কজ অফ ডেথ এই স্ট্রোক, অর্থাৎ ব্রেইন স্ট্রোক। আর আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর 15 মিলিয়ন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় সারা বিশ্বে। তার মধ্যে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 50 লক্ষ মানুষ, 50 লক্ষ মানুষ মারা যায়, আর 50 লক্ষ মানুষ ডিসেবল হয়ে যায়, পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য, পুরো জাতির জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য পঙ্গু হয়ে যায়। এবং অনলি 3 ভাগের 1 ভাগ মানুষ কিউর হয়ে ফিরে আসে। অর্থাৎ হাউ মাচ ডেভাস্টেটিং ডিজিজ ইট ইজ। আমরা আরেকটু কেন আমরা ফাইট করতে হবে, কারণ আমরা মনে করি যে স্ট্রোক মানেই এটা আসলে ধনীদের রোগ, কিন্তু কথাটা আসলে ঠিক নয়। স্ট্রোক হইলো লো এবং মিডল ইনকাম কান্ট্রির ডিজিজ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত 40 বছরে স্ট্রোকের ইনসিডেন্স, অর্থাৎ যেটা হাই ইনকাম কান্ট্রি অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলোতে 42% ডিক্রিজ করছে, কমে আসছে। আর আমাদের মতো দেশ, মিডল ইনকাম, লো ইনকাম কান্ট্রি, এশিয়ান, আফ্রিকান কান্ট্রিজ, সেখানে 100% সেটা বেড়ে গেছে গত 42 বছর। এটা WHO এর একটা স্ট্যাটিস্টিক্স। এবং বলা হচ্ছে যে 2050 সালের মধ্যে যত স্ট্রোক পৃথিবীতে হবে,
তার মধ্যে 80% স্ট্রোক বিলংস টু লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি, অর্থাৎ এই ইউরোপ আমেরিকা বাদ দিয়ে এই আফ্রিকা এবং এশিয়ান কান্ট্রিগুলোই আক্রান্ত হবে বেশি এই স্ট্রোক। এখানে দেখতে পাচ্ছি যে আমরা 6 জন মানুষের মধ্যে একজন করে আমরা স্ট্রোকে আক্রান্ত হই আমাদের জীবদ্দশায়, অর্থাৎ এখানে যদি আমাদের 6 জন মানুষ আমরা থাকি তাদের মধ্যে একজন করে স্ট্রোকে আমরা আক্রান্ত হবে আমাদের জীবদ্দশায়। এবং প্রতি মিনিটে এখানে 10 জন প্রতি 6 সেকেন্ডে একজন করে মারা যায় স্ট্রোকে সারা বিশ্বে। তো সেক্ষেত্রে 1 মিনিটে 10 জন করে মানুষ মারা যায় সবসময়ই। ইটস এ ভেরি কন্টিনিউয়াস স্ট্যাটিস্টিক্স। তো সেক্ষেত্রে ইটস এ ভেরি ভেরি ডেঞ্জারাস ডিজিজ। স্ট্রোক থেকে আমাদেরকে আসলে বাঁচতে হবে, স্ট্রোকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোকের টাইম, কত দ্রুততার সাথে ট্রিটমেন্টটা নিতে হবে আমাদেরকে। একটা বড় রক্তনালী যদি ব্লক হয়ে যায়, যেটা আমরা দেখলাম, তো সেই তারপর থেকে প্রতি মিনিটে 20 লক্ষ নিউরন মারা যায় প্রতি মিনিটে। অর্থাৎ একটা বড় ভেসেল স্ট্রোকের পরে 1 মিনিট দেরি করবো তো 20 লক্ষ নিউরন মারা যাবে। কত ডিসেবলিং ডিজিজ ইট ইজ। তো সেই কারণেই স্ট্রোককে আসলে আমাদের প্রিভেন্ট করতে হবে। ডেফিনেটলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমাদের আসলে মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, আর সবচেয়ে বড় কথা হলো প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ স্ট্রোক হওয়ার আগেই আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। আর ডেফিনেটলি সেকেন্ডারি প্রিভেনশন মিনস যে যখন স্ট্রোক হয়ে যাবে, একটা অ্যানিউরিজম রাপচার হয়ে গেল, সাবআরাকনয়েড হেমোরেজ হইলো, একটা এভিএম রাপচার হওয়ার পরে, অথবা একটা ইসকেমিক স্ট্রোক, লার্জ ভেসেল বন্ধ হওয়ার পরে যে স্ট্রোক, এটা হওয়ার পরে আমাদের খুব দ্রুততার ভিত্তিতে সঠিক সময়ে সঠিক জায়গায় ট্রিটমেন্ট নিতে হবে। আদারওয়াইজ আমাদের ডিসএবিলিটি অথবা ডেথ রেট উইল বি ভেরি হাই। এটাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন। মিনস স্ট্রোক করার পরে আমাদের দ্রুত ট্রিটমেন্ট নিতে হবে টু প্রিভেন্ট ফার্দার ডিসএবিলিটি অর মর্টালিটি। আর টারশারি প্রিভেনশন হচ্ছে আমরা যেটা করি, আমরা যেটাকে স্ট্রোকের ট্রিটমেন্ট হিসাবে জানি, সেটা আসলে টারশারি প্রিভেনশন। মিনস স্ট্রোক হয়ে যাওয়ার পরে কোনো ট্রিটমেন্ট ছাড়া শুধু ওষুধ আর থেরাপি, কিছু ওষুধ দিলাম আর ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, দিস ইজ দ্য লাস্ট পার্ট। অর্থাৎ মানে লাস্ট পার্ট মিনস কিছু করে যখন পারলাম না তখন এই কাজটা আমরা করি। মিনস এখন আর উপায় নেই, থেরাপি নাও। So it's a very usual scenario in our society. আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, আমাদের সমাজের রীতিনীতি সবকিছুর পরিবর্তন হয়েছে, যার কারণে আমরা আসলে স্ট্রোকের যে বীজ, এটা আসলে অনেক ছোটবেলা থেকেই বপিত হচ্ছে। ডাক্তার কল্পনা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার মেন্টর, আমার স্যার শফিকুল ইসলাম স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার স্যার কি আছেন? শফিক স্যার? হ্যাঁ সুমন, আছি আমি। হ্যাঁ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। না তোমরা চলে না, আমি জাস্ট লিসেনিং টু ইওর লেকচারস। স্যার একটু যদি আপনি যদি স্যার এই ব্যাপারটা একটু বলতেন স্যার, এই যে স্ট্রোকের প্রিভেনশনের যে ইস্যুটা আমাদের। তুমি ক্যারি অন করো, দেখি আমি কানেক্টেড হচ্ছি। জি স্যার। So can we prevent a stroke? Actually, of course, we have to prevent. So 80% of the stroke could be prevented. 80%. Oh. 80% of the strokes. আমরা সুমন, তুমি ওদের সাথে কথা বলো স্যার। এমনি সুযোগ থাকলে ভবিষ্যতে আরো কথা বলা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা
let them learn this. ওদের যদি আগ্রহ থাকে আমরা ওদের যতবার খুশি ওদের সাথে আমরা কানেক্টেড অসুবিধা নেই। Definitely. ঠিক আছে। How many participants are there? হ্যাঁ, ডাক্তার কল্পনা। স্যার স্যার পার্টিসিপেন্ট বলতে জুম লিংকটা এভেলেবল করে দেইনি, মানে হচ্ছে লাইভে যারা ফেসবুক লাইভে দেখছে তারা আছে স্যার। আমি এখানে হচ্ছে মনিটরিং এ আছে স্যার, ওইখানে যদি কোনো কমেন্ট বা কিছু থাকে ওটা আমি হচ্ছে কনভে করব স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেবেন, এই তো? জি স্যার, ইউটিউবও দিব, ফেসবুকেও থাকবে স্যার। আচ্ছা, ঠিক আছে সুমন, তুমি ক্যারি অন করো, দরকার হলে পরে না হয় আর একবার বসা যাবে এদের সাথে, অসুবিধা নেই। ঠিক ঠিক আছে। কল্পনা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সুমনরে করো, তোমাদের যা যা জানার we'll try to স্যার answer. স্যারের লেকচারটা এন্ড হওয়ার জন্য ওয়েট করছিলাম, যে এন্ড হলে দেন শুরু করব Okay, কোশ্চেন। carry on. Okay. আমি এমনি শুনতেছি, তোমরা চলো। So 80% is preventable. এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোল, ব্লাড কোলেস্টেরল কন্ট্রোল, অবশ্যই শুড নট স্মোক। তো এইগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, গুড এক্সারসাইজ, তো এরকম ভালো খাদ্যাভ্যাস এবং ভালো জীবনযাপনের মাধ্যমেই আমরা 80% স্ট্রোককে প্রিভেন্ট করতে পারি। এবং আমরা যদি এখানে দেখি যে ডায়েটারি হ্যাবিট, এখানে একটা পিরামিড দেখা যাচ্ছে, যে টপে যে খাদ্যের তালিকা দেখা যাচ্ছে সেটাই আমরা আসলে বেশি খাই, যেটা আমরা আসলে কম খাওয়া দরকার সবচেয়ে। আমাদের বাচ্চাদের অভ্যাসটা ওইভাবে পরিবর্তিত হয়েছে, যার কারণেই বর্তমানে এবং ভবিষ্যতে স্ট্রোকের চান্স ইজ ভেরি হাই। অবশ্যই আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদেরকে ফাস্ট ফুড বাদ দিয়ে ফলমূল এদিকে ঝুঁকতে হবে বেশি। আমাদের অবশ্যই প্রতিনিয়ত আসলে এক্সারসাইজ করা, হাঁটা, দৌড়ানো এবং খেলাধুলা, এগুলো আসলে প্রাত্যহিক জীবনযাপনের একটা ওয়ে, এবং এটাই আসলে হেলদি লাইফ। ডেফিনেটলি লট অফ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, আমাদেরকে অবশ্যই স্মোকিংকে ছাড়তে হবে এবং স্ট্রেসফুল লাইফ থেকে আমাদের বেরোয় আসতে হবে। ডেফিনেটলি আমাদের সুখ খোঁজার চেয়ে আমাদের সুখী হইতে হবে, আসলে প্রতিটা মুহূর্তেই আসলে আমাদেরকে স্ট্রেসলেস জীবনযাপন করতে হবে টু অ্যাভয়েড হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস এন্ড স্ট্রোক অলসো। এবং টার্সিয়ারি প্রিভেনশন যদি আমরা বলি, যে রিহ্যাবিলিটেশন এন্ড সাম মেডিকেল ম্যানেজমেন্ট, এটাই আমাদের স্ট্রোকের বর্তমান ট্রিটমেন্ট যেটা আমরা দিচ্ছি এখন। কিন্তু এটা আসলে ভেরি লো কোয়ালিটি ট্রিটমেন্ট ফর দ্য পেশেন্ট, অর্থাৎ সবকিছু হয়ে যাওয়ার পরে আলটিমেটলি আমরা তাকে রিহ্যাব করছি। এই জন্য সেকেন্ডারি প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। প্রাইমারি প্রিভেনশন ডেফিনেটলি খাদ্যাভ্যাস পরিবর্তন, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা স্ট্রোককে হইতেই দিব না। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, দ্যাট ইজ সেকেন্ডারি প্রিভেনশন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড এটা অলরেডি এস্টাবলিশড এবং চলছে, তারা অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা এগোতে পারছি না। সেটা আমাদের জানা থাকুক, সামনে অবশ্যই এই ব্যাপারে কাজ করতে সুবিধা হবে। সেটা যদি 4.5 ঘন্টার মধ্যে আসে সেক্ষেত্রে আমরা ক্লট ব্রাস্টিং ডাক দিতে পারি। যদি 8 ঘন্টার মধ্যে আসে ডেফিনেটলি আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে পারি। যদি 24 ঘন্টার মধ্যেও আসে কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করে রক্তনালীটাকে আমরা ব্লাড ফ্লোটাকে এস্টাবলিশ করতে পারি। তো সেই আধুনিক ট্রিটমেন্টটা ডেফিনেটলি আমাদের দেশে আছে এবং চলছে, আগাচ্ছে, উন্নত হচ্ছে, উন্নত থেকে উন্নততর। ডেফিনেটলি এটা আমাদের সবার জানা থাকলো, এবং আমরা এটার মধ্যে যে ডক্টর আমরা আমাদের এটা পেশা হিসাবে নিতে পারি অথবা এই লাইনে আসতে পারি, সেটা ডেফিনেটলি। আর পেশেন্ট হিসাবে ডেফিনেটলি we can have this treatment. So in conclusion, stroke is preventable. Definitely, it's a beatable and treatable disease. We should fight all together to conquer this stroke. Thank you. Thank you all. আসসালামু আলাইকুম স্যার। স্যার অ্যানোরিজম নিয়ে একটা কোশ্চেন ছিল, যে অ্যানোরিজম কি অলওয়েজ সার্জিক্যাল ট্রিটমেন্টে ইন্ডিকেটেড কিনা, নাকি কখনো কনজারভেটিভলি কি ঠিক করা যায় কিনা, যদি একটু বলতেন স্যার। এখানে আসলে অ্যানিউরিজম ডিজিজ বাই ডিজিজ, এটা আসলে ইটস ভেরি প্রন টু রাপচার।
আর বলা হয় যদি রাপচার একবার হয়ে যায় যে কোনো কারণে, সেক্ষেত্রে পরবর্তীতে চান্স অফ রাপচার ইজ 30%, অর্থাৎ রি-রাপচার ইজ ভেরি হাই। অর্থাৎ একবার ডিভাস্টেটিং একটা স্ট্রোকের পরে আবার যদি স্ট্রোক করে, স্ট্যাটিস্টিক্যালি 70% পেশেন্ট ডাই, অর্থাৎ 70 জনই 100 জনে মারা যায়। তো সো এই পেশেন্টটা রিব্লিড প্রিভেনশনের জন্য আমাদেরকে এই কয়েলিং অথবা ক্লিপিং যে ট্রিটমেন্ট, এটা আমাদেরকে করতে হবে। এনি হাউ অ্যানিউরিজমকে আটকাতে হবে, নাইলে এটা আবার রিব্লিড করবে, পেশেন্ট আবার মারা যাবে। এই কারণে যদি আদারওয়াইজ কন্ট্রাইন্ডিকেটেড না থাকে, the treatment of the aneurysm or only treatment of the aneurysm is to obliterate the aneurysm, means do clipping or coiling. There is no way of conservative treatment. জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার স্ট্রোক নিয়ে কিছু কনফিউশন থাকে যে স্যার ইসকেমিক স্ট্রোক আর ট্রানজিয়েন্ট স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে যে ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা শুরু করতে হয়, একটার ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট দিতে হবে, আরেকটার ক্ষেত্রে দিতে হয় না যেহেতু ব্লিডিং হচ্ছে, বা ওই ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যালি আমি হচ্ছে বা ইউজুয়ালি তো আনকনসিয়াস পেশেন্ট পাবো আমরা স্যার। তো এখন ক্লিনিক্যালি বা হিস্ট্রি নিয়ে আমি ইন শর্টে বা যত ফাস্টে আমি কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েটটা করতে পারবো সিটি স্ক্যান ছাড়া, আমি আগেই কিভাবে ডায়াগনোসিসের কাছাকাছি যেতে পারবো যদি একটু বলতেন স্যার। Definitely, it's a very good query and question. কারণ সব জায়গায় সিটি স্ক্যানের যে ফ্যাসিলিটিস থাকবে সেটাও নয়। আর ক্লিনিক্যালি ইসকেমিক স্ট্রোকের পেশেন্টগুলা ইউজুয়াল প্রেজেন্টেশন হলো নিউরোলজিক্যাল ডেফিসিট, মিন্স উইকনেস, হেমিপ্যারেসিস, ফেশিয়াল ডেভিয়েশন, কিন্তু পেশেন্টগুলোর কনসিয়াসনেস লেভেল কিন্তু ইউজুয়ালি ভালো থাকে এবং পেশেন্টের হেডেকটা ওই পরিমাণ থাকে না এবং ভমিটিং এর ব্যাপারটা থাকে না। অর্থাৎ একটা পেশেন্টের যদি কনসিয়াস পেশেন্ট comes with only focal neurological deficit, means weakness or facial deviation, without any history of headache, without any vomiting, then we suspect for ischemic stroke. আর যদি কোনো পেশেন্ট আসে যে সিভিয়ার হেডেক, unconsciousness or altered level of consciousness with hemiparesis, with vomiting, then we think about the hemorrhagic stroke. That means subarachnoid hemorrhage or intracerebral hemorrhage. এটা ক্লিনিক্যালি এতটুকুই আমরা বুঝতে পারি, বাট স্টিল কিছু পেশেন্টের ডাইলেমা থেকেই যায়, ক্লিনিক্যালি আমরা জাজ করতে পারি না। অনেক ছোট হেমোরেজের রোগীগুলাও ওরকম হেডেক থাকে না, আনকনসিয়াস হয় না, হেমিপ্যারেসিস নিয়ে আসে। সেক্ষেত্রে স্ট্রোকের প্রোটোকলই হলো উই শুড গো ফর ইমিডিয়েট সিটি স্ক্যান বিফোর গিভিং দিস টাইপ অফ থেরাপি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে কি হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ইউজুয়ালি আমরা দেখি যে যেরকম হচ্ছে এমআই এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেইন খুব একটা ফিল করে না বা অনেক কিছুর ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি স্ট্রোকের পেশেন্টে এরকম কোনো এফেক্ট পড়ে কিনা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, যে নিউরোপ্যাথি বা ডেভেলপ ইউজুয়ালি কমপ্লিকেশন হিসেবে আমরা যেটা শুনি যে পেইন ফিল করছে না বা হ্যামোরেজ হচ্ছে বাট কোনো পেইন ফিল করবে না বা নর্মাল থাকে কিনা, এরকম কোনো কেস হয় কিনা? আচ্ছা আচ্ছা, এমনি ইসকেমিক স্ট্রোকের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে আসলে পেইনটা আসে না ইউজুয়ালি, ওরকম ব্যথা থাকে না। কিন্তু হেমোরেজিক স্ট্রোক, বিশেষ করে সাবআরাকনয়েড হেমোরেজের পেশেন্টগুলা, সার্টেন সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক ইজ দ্য প্রেজেন্টেশন। এটা যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, সিভিয়ার হেডেক থাকে। তো এই হেডেক গুলো এত বেশি থাকে যেটা আসলে একেবারে হেডেক ডায়াবেটিসের নিউরোপ্যাথির কারণে হেডেক হবে না, এটা আসলে হয় না। এটা ইউজুয়ালি এই ধরনের পেশেন্ট, সাবআরাকনয়েড হেমোরেজের পেশেন্ট গুলো হেডেক নিয়েই আসে। মানে এমআই তে যেরকম সাইলেন্ট এমআই হয়, কোনো চেস্ট পেন না নিয়েও এমআই হয়ে আসে, এই ক্ষেত্রে আসলে আমাদের হেমোরেজিক স্ট্রোক গুলো, বিশেষ করে সাবআরাকনয়েড হেমোরেজ, এরকম বড় হেমোরেজ, ডেফিনেটলি পেশেন্ট প্রেজেন্টস উইথ হেডেক। জি স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে যে আমার কত আওয়ারের মধ্যে হচ্ছে যে কোন পেশেন্ট গুলো কমপ্লিটলি রিকভার করে, যে কোনো লাইক রিকভারি করে যায় সম্পূর্ণ, ওটা হচ্ছে কোন পেশেন্ট গুলা বা ক্রাইটেরিয়া আমার কত আওয়ার মধ্যে, এটা যদি আরেকটু একটু ডিফাইন করে বলতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আহ, বেশ কিছু মানে ওয়েল এস্টাবলিশড কিছু সময়ের যে টাইমলাইন গুলো দেওয়া আছে। একটা হলো যে 4.5 ঘন্টার মধ্যে যদি কোনো ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট, অর্থাৎ
একটা স্ট্রোকের পেশেন্ট আসলো, আমরা সিটি স্ক্যান করলাম, কোনো হেমোরেজ নেই, এরপরে আমরা এটাকে ইসকেমিক স্ট্রোক বলে এটাকে ডায়াগনোসিস করলাম। সেটা যদি 4.5 ঘন্টার মধ্যে আসে, সেক্ষেত্রে আমরা একটা আইভিটিপিএ অর্থাৎ টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর ফিব্রিনোলাইটিক একটা ড্রাগ দেওয়া হয়, যেটা এমআই হইলে, হার্ট অ্যাটাক হলেও কিন্তু আমরা দিয়ে থাকি। হ্যাঁ, ওই ধরনের ফিব্রিনোলাইটিক কিছু ড্রাগ দেওয়া হয়। তো সেটা দেওয়ার পরে যদি ক্লটটা ব্রাস্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যে, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কমপ্লিট হিসাবে ধরে নিলাম। পেশেন্ট নিউরোলজিক্যাল মানে ব্লাড ইন্টিগ্রেট ব্লাড ফ্লোটা এস্টাবলিশ হয়ে গেল, সেটা এনজিওগ্রাম করে চেক করতে হবে। সেটা যদি হয় তবে ইটস ওকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লটটা এত বড় থাকে, এত থিক থাকে, যেটা আইভিটিপিএ দিয়ে হচ্ছে না। তো সেটা যদি 8 ঘন্টার মধ্যে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে 16 ঘন্টার মধ্যেও যদি হয়, কিছু ক্ষেত্রে যদি 24 ঘন্টার মধ্যেও হয়, এগুলোতে কিছু রেডিওলজিক্যাল কিছু আমি অত ডিটেইলে যাই নাই, কারণ এটা আসলে ইটস এ ভেরি জেনারেল ফোরাম। এখানে রেডিওলজিক্যাল কিছু প্যারামিটার আছে আমাদের, সিটি স্ক্যান, সিটি পারফিউশন, এমআর পারফিউশন। সেখানে যদি আমরা দেখি যে ইসকেমিক কোর, যেটা কোরের আর পেনাম্ব্রা অর্থাৎ ইসকেমিয়া, কোর মানে কি মাঝখানে যে টিস্যুটা ইনফ্যাক্ট অর্থাৎ অলরেডি ড্যামেজ, ওর চারিদিকে কিছু ইসকেমিক জোন থাকে, যেটা আসলে ড্যামেজ না অলরেডি, বাট ইট ইজ গোয়িং টু বি ড্যামেজ। তো সেই পেনাম্ব্রা যদি অনেক বড় থাকে, কোরটা যদি ছোট থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে মেকানিক্যাল থ্রম্বেক্টমি করে, অর্থাৎ ওই ক্লটটাকে আমরা বের করে নিয়ে আসি এবং ব্লাড ফ্লোটাকে রিস্টাবলিশ করি। যখন দেখা যায় যে পেনাম্ব্রা, যেখানে ইসকেমিক জোন ছিল, হাইপোপারফিউজড ব্রেন ছিল, সেই জায়গাটার পারফিউশনটা রিস্টাবলিশড হয়, এবং আলটিমেটলি দ্যাট পার্ট অফ দ্য brain becomes salvaged. Otherwise, that is going to be damaged, that is going to be infected if we could not do any thrombectomy or IVTPA timely. তো সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আসলেও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই ক্ষেত্রে হয় কি যে স্ট্রোকের পেশেন্ট তো হচ্ছে যে থ্রম্বেক্টমি বা এসব ফ্যাসিলিটিস তো সব জায়গায় এভেলেবেল না। এখন হচ্ছে ফার্স্ট অফ অল তো সিমট্রোম নিয়ে আসতেই আমাদের কাছে অনেক লেট করে। লেট ডেফিনেটলি। করে সরি স্যার, আমি কি আবার রিপিট করব? না না, ঠিক আছে, জি কন্টিনিউ। স্যার। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে অনেক লেট হয়ে যাচ্ছে, বা ট্রিটমেন্টটা, অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা পেতে অনেক, বা ডায়াগনোসিস অনেক ডিলে হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে যে স্যার, এটার হচ্ছে যে ট্রিটমেন্টের পরে কি পরিমাণ পেশেন্ট হচ্ছে নর্মাল হয়, পার্সেন্টেজটা আমি জানতে চাচ্ছি, যে একটা স্ট্রোকের পেশেন্ট কি পরিমাণ রিকভারি করছে, বা অ্যাকচুয়ালি রিকভারি করা যাচ্ছে না কত পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে, এক্স্যাক্টলি। বা হচ্ছে যে ডিসেবল হয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, পার্সেন্টেজটা কেমন স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যাটিস্টিক্স হলো যে এই যে আধুনিক ট্রিটমেন্টের কথা যে আমরা বলছি, সেই ট্রিটমেন্টটা মানে একটা হলো যে ফ্যাসিলিটিসটা আমরা ওইভাবে এখনো তৈরি করতে পারি নাই ন্যাশন ওয়াইড। আমাদের দেশে তো অবশ্যই অনেক কম, উন্নত বিশ্বেও সব জায়গাতেই এই ফ্যাসিলিটিসটা শতভাগ এনশিওর এখনো করতে আমরা অনেকেই পারি নাই। আলটিমেটলি এই যে রোগীগুলোর এই মেকানিক্যাল থ্রম্বেক্টমি অর্থাৎ এই টারশিয়ারি লেভেল কেয়ারটা লাগে, সেই রোগীগুলোর যাদের লাগে, তার অনলি 20% পেশেন্ট গেট দ্যাট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। অর্থাৎ যত রোগীর দরকার হচ্ছে এই জিনিসগুলা, তাদের অনলি 20% রোগী ইন্টারন্যাশনালি তারা শুধু এই ট্রিটমেন্টটা পাচ্ছে, ফ্যাসিলিটিসটা। তো আলটিমেটলি আমরা কিন্তু 80% পেশেন্টকে সেবা দিতে পারছি না ন্যাশন ওয়াইড। আর আমাদের দেশে যদি বলি, তাহলে অনেক স্ট্যাটিস্টিক্স, এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই, বাট আমাদের দেশে তো ফ্যাসিলিটিস আরো কম, আরো খারাপ অবস্থা আমাদের। আমাদের রোগীরা আরো বেশি সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না। আমাদের দেশে মানুষের অ্যাওয়ারনেস অনেক কম, তার কারণে সঠিক সময়ে তারা আসতে পারছে না। আবার আসলেও সবাইকে আমরা ট্রিটমেন্টটা দিতে পারছি না ফ্যাসিলিটিস এর অভাবের কারণে। আর পেশেন্টের যে মেকানিক্যাল থ্রম্বেক্টমি যদি সঠিক সময়ে আমরা করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের যে রিকভারি রেট, এটা টাইম ডিপেন্ডেন্ট। অর্থাৎ সময় যদি আর্লি আমি করতে পারি কাজটা, সেক্ষেত্রে তার যে নিউরোনাল ড্যামেজ সময়ের সাথে সাথে হইতো, সেটা কমে গেল, তার রিকভারি ভালো হবে, পোস্ট অপারেটিভ আউটকাম। আর যদি সে লেটে আমি করতে হয় আমাকে, সেক্ষেত্রে নিউরোনাল ড্যামেজ অলরেডি অনেক বেশি হয়ে গেছে, তার রিকভারি আরেকটু খারাপ হবে, তার আউটকাম আরো খারাপ হবে। আর যদি আমি নাই করতে পারি, সেক্ষেত্রে তো ম্যাক্সিমাম আউটকাম খারাপ যা হয় তাই হচ্ছে বা হয়।
ল্যাকুনার স্ট্রোকটা একটু হাইলাইট করবেন। স্যার, তো এখানে আমাদের এখানে যে ল্যাকুনার স্ট্রোক যেটা আছে, ল্যাকুনার স্ট্রোক মানে আমরা পারফোরেটর স্ট্রোক বলা হয়, অর্থাৎ ছোট রক্তনালীর গুলো ব্লক হওয়ার কারণে, অর্থাৎ পারফোরেটর ভেসেল গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে যে স্ট্রোকটা হয়। আমরা আগে বললাম যে কিভাবে ল্যাকুনার স্ট্রোকটা হয় আর কি, অর্থাৎ ছোট ছোট রক্তনালীগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো এখানে একটা ল্যাকুনার স্ট্রোক আমরা দেখতে পাচ্ছি। সেখানে এই পারফোরেটর ভেসেল, অর্থাৎ ছোট ছোট চিকন রক্তনালী যেগুলো ব্রেনের বেস দিয়ে ফুটা করে ব্রেনের ডিপ কোর পার্টকে সাপ্লাই দেয়। তো সেই রক্তনালীগুলো ইউজুয়ালি হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া যাদের থাকে তাদের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয় ভেসেলের মধ্যে, হয়ে আস্তে আস্তে লুমেনটা ন্যারো হয়ে বন্ধ হয়ে যায়। তো সেটার কারণে এই ছোট স্ট্রোক হয়, অর্থাৎ এই রক্তনালীর যে টেরিটরি, ওই টেরিটরিতে একটা ছোট স্ট্রোক আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু এটা ছোট স্ট্রোক হইলেও স্ট্রাকচার গুলো এত বেশি ভাইটাল সেন্ট্রাল কোরে যে এখানে বড় ধরনের একটা নিউরোলজিক্যাল ডেফিসিট হয়ে যায় পেশেন্টের। তো এটাই ল্যাকুনার স্ট্রোক বলা হয়, অর্থাৎ স্মল ইনফার্ক্ট usually due to perforator vessel blockage. স্যার, জানতে যাচ্ছে তো, মানে ল্যাকুনার স্ট্রোক গুলো ইউজুয়ালি morbidity বাড়ায়, বাট দে আর নট রিলেটেড টু মর্টালিটি ইউজুয়ালি। এইটা হচ্ছে যে মজা। ওরা তো পার্সেন্টেজ জিজ্ঞেস স্যার করছে না বারবার। সুমন, ওরা তো পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। ল্যাকুনার স্ট্রোক আসলে মর্টালিটির সাথে ইউজুয়ালি রিলেটেড না, সেটা জাস্ট ওদের একটু শেয়ার করাই আর কি। তো এখানে ল্যাকুনার স্ট্রোক যেটা, সেই স্ট্রোক গুলো স্মল ভেসেল ডিজিজ। তো সেই স্ট্রোক গুলোতে মরবিডিটি ডেফিনেটলি, উইকনেস, ইনফাক্ট এগুলো বেশি, কিন্তু মর্টালিটি কম। অর্থাৎ মর্টালিটি নেই কারণ হলো যে ছোট রক্তনালী ব্লক এবং এরিয়া অফ দ্য ব্রেন একটি স্মল ইনফার্ক্ট, যার কারণে মর্টালিটি নেই। কিন্তু যদি বড় রক্তনালী ব্লক হয়, ঠিক এইটার মতো, যে একটা এমসি পুরাটা ব্লক হয়ে গেছে, যার কারণে এমসি টেরিটরিতে যত বড় ব্রেনের টেরিটরি আছে পুরো এরিয়াটা বন্ধ হয়ে ইনফ্যাক্ট হয়ে গেল, এই ক্ষেত্রে চান্স অফ মর্টালিটি ইজ ভেরি হাই। এটাকে আমরা ম্যালিগন্যান্ট এমসি ইনফার্ক্ট বলা হয়, এবং ব্রেন অনেক সোলেন হয়। আলটিমেটলি অনেক পেশেন্ট মারা যায় এই ধরনের বড় স্ট্রোকে, মেজর স্ট্রোক। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর এক্সপ্লেন করার জন্য। স্যার, যে মাইনর স্ট্রোকটার কথা একটু আগে বললেন, এটা কি এমন হয় কিনা যে মনে করেন যে যেহেতু খুবই মাইনর লেভেলের হচ্ছে, এই ক্ষেত্রে কি অ্যাসিমপ্টোমেটিক থাকে কিনা, লাইক পেশেন্টের অজান্তে কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট হতে থাকে বা কোনো সিনড্রোম প্রকাশ পেল না, এরকম হয় কিনা স্যার? ওইটা হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। এক্স্যাক্টলি। মাইনর স্ট্রোক গুলো টিআইএ একটা কথা আছে যেটা আমরা আসলে এখানে হাইলাইট করি নাই। টিআইএ হলো ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, অর্থাৎ একটা পেশেন্টের ছোট একটা রক্তনালী কিংবা বড় রক্তনালী ব্লক হইলো, ন্যাচারালি সেই রক্তনালীর যে ব্লকটা, সেই ক্লটটা ডিসলভ হয়ে যায়। কারণ আমরা জানি যে ফিব্রিনোলাইটিক সিস্টেম, আমাদের ফিজিওলজিক্যাল ফিব্রিনোলাইটিক সিস্টেম ইজ দেয়ার, অলওয়েজ অ্যাক্টিভ। তারা ক্লটটাকে ব্রাস্ট করে দিল ন্যাচারালি, ফিজিওলজিক্যালি। তো আলটিমেটলি পেশেন্টের ব্লাড ফ্লো এস্টাবলিশ হয়, এবং ফোকাল যে নিউরোলজিক্যাল ডেফিসিট যেটা হয়েছে সেটা অল্প সময়ের মধ্যে আবার ন্যাচারালি ভালো হয়ে যায়। পেশেন্টটাই বলে যে আমার একটু দুর্বল লাগছিল, কিছুক্ষণের মধ্যে আবার ভালো হয়ে গেল। তো এইটাকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলা হয়। তো এটা তো অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর আমরা ক্লিনিক্যালি যেটা পাই, যে অনেক পেশেন্টের নরমালি এমআরআই করা হয় অনেক কারণে, ইনসিডেন্টালি অথবা এমনিতে চেকআপের জন্য। তো তখন এমআরআই তে দেখা যায় যে তার ইসকেমিক ইনফার্ক্ট গুলা ব্রেনে আছে, অর্থাৎ ব্রেনে অনেকগুলো ইনফার্ক্ট আছে, ছোট ছোট ল্যাকিউনার ইনফার্ক্ট ইজ দেয়ার। কিন্তু পেশেন্টটা কখনো সিমটোমেটিক ছিল না, কখনো সে বলেও না যে হ্যাঁ আমার স্ট্রোক হয়েছিল অথবা কখনো হয়েছে, অর্থাৎ কখনো স্ট্রোকের হিস্ট্রি দেয় না, কিন্তু রেডিওলজিক্যালি
আমরা বিভিন্ন ল্যাকিউনারি স্ট্রোক গুলো এমআরআই তে অথবা সিটি স্ক্যানে পেয়ে থাকি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি দিস আর দ্য সাইলেন্ট ইনফার্ক্ট অফ দ্য ব্রেন which is not clinically was not clinically evident. জি, অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা বলার অ্যাকচুয়ালি দরকার পড়ে না। বাট আপনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং আপনার সাথে শফিক স্যারও আমাদের সাথে যুক্ত ছিলেন। এজন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনাদের কাছে যে এত সুন্দর একটা টপিককে এত গোছানোভাবে, এবং স্যার তো অনেকগুলো ভিডিও এড করে অনেক সুন্দর ছিল লেকচারটা স্যার। অনেক ইনফরমেটিভ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকের জন্য আমরা বিদায় নিতে পারি স্যার। Definitely. Thank you. জি স্যার, তাহলে আমরা আজকের জন্য বিদায় নিয়ে আবার চলে আসবো আমরা সুমন স্যারকে নিয়ে নতুন কোনো টপিক নিয়ে। আর শাফিক স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলের যারা আয়োজক তাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম।